Aquí. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে। এই ভর্তি পরীক্ষায় তোমাদের কাঙ্ক্ষিত হয়তো অনেকে ভালো প্রশ্ন হয়েছে, অনেকে কঠিন প্রশ্ন হয়েছে, অনেকে সহজ প্রশ্ন হয়েছে, কিন্তু এই প্রশ্ন প্যাটার্নটা আসলে কিরকম ছিল এবং এগুলোর সঠিক উত্তর কি, এগুলো তোমাদেরকে জানাতেই আমাদের আজকে এই সি ইউনিটে কোশ্চেন সলভের ক্লাসের আয়োজন। সো তোমাদের ধারাবাহিকভাবে ইংরেজি, বাংলা, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং সহ আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রশ্নের সলিউশন তোমাদেরকে দিয়ে দিব। সো তোমরা ইতিমধ্যে যারা পরীক্ষা দিয়েছো আশা করি অনেক ভালো পরীক্ষা হয়েছে, এবং আমাদের যে ক্লাস ছিল, আমরা যদি প্রশ্নের কনসেপ্ট ধরে ধরে বলি, যেমন যদি স্পেলিংয়ের কথা বলি, আমরা যে লেকচার শিটটা দিয়েছিলাম সেখান থেকে 97 এবং 98 নাম্বার স্পেলিংটা হুবহু পরীক্ষাতে এসেছে। আমরা যদি ভোকাবুলারি নিয়ে তোমরা যে উদ্বিগ্নতার কথা ছিলে, সেখানে আমরা বরাবরই আমার ক্লাসে খুব কম ভোকাবুলারি পড়ানো হয়েছে, কিন্তু খুব জোর দেওয়া হয়েছিল আই হ্যাভ এ ড্রিমের হারমোনিয়ের যে চ্যাপ্টারটা আমরা পড়িয়েছিলাম, হারমোনি শব্দ নিয়ে অনেক শব্দ বলেছিলাম, বেলিজারেন, ব্যালিকোস, কোয়াক্স, ক্যাকোফোনি, এরকম ভোকাবুলারি কিন্তু প্রচলিত খুব অল্প ইসের মধ্যেই। এবং ব্যাকরণগত যে প্রশ্নগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি কন্ডিশনের অনেক দৌরাত্ম্য, তার মানে ইংরেজি পরীক্ষা নিয়ে আলটিমেটলি খুব একটা প্রবলেম হওয়ার কথা না। এবং অন্যান্য সাবজেক্টগুলো আশা করি ভালো পরীক্ষা দিয়েছো, তার উত্তরগুলো দেখবা, বিভিন্ন জায়গাতে নানা ধরনের উত্তর দেখবা, এবং মোটামুটি আমরা আসলে একদম বিশুদ্ধ উত্তরের জায়গাটা আমরা সবসময় সচেষ্ট, এবং সেই জায়গা থেকে তোমরা যাতে একেবারে নির্ভুল উত্তর পাও এবং তার ব্যাখ্যা আমরা আসলে এখনই তোমাদের ক্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। সবাই এই ব্যাপারটার সাথে সচেষ্ট থাকবা। দেন এসিপি তোমাদের জন্য যে গাইডলাইন সারা বছর দিয়েছিল, সেই শুরু থেকে পাওয়ার প্লে ক্লাসের মধ্যে থেকে তারপরে মিশন এফবিএস এর যে অনন্য কোর্সটি, সব মিলে সেটারই আজকে একটা বাস্তব রূপ এবং প্রতিফলন হলো। স্যার, আপনি তাহলে ইংলিশ দিয়ে শুরু করেন। তাহলে আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে এখানে, প্রথম যে প্রশ্নটা ছিল এই সেটের যে প্রশ্ন, আওয়ার কান্ট্রি সাইড ইজ ডিসঅ্যাপিয়ারিং, মূল প্রশ্নটা ছিল হচ্ছে এরকম, আওয়ার কান্ট্রি সাইড ইজ ডিসঅ্যাপিয়ারিং, আমাদের কান্ট্রি সাইড, অর্থাৎ এখানে কান্ট্রি সাইড বলতে কিন্তু দেশ বোঝাচ্ছে না, গ্রামকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আমাদের যে কান্ট্রি সাইডটা সেটা হচ্ছে ডিসঅ্যাপিয়ারিং হয়ে যাচ্ছে, অর্থাৎ আজকে গ্রাম হারিয়ে যাচ্ছে, সব নগরায়নের দিকে চলে যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু ভীষণ রকম উদ্বিগ্নের, তাই না? গ্রাম হারিয়ে যাচ্ছে, যেটা একটা দেশের সৌন্দর্য, সেই গ্রাম হারিয়ে যাচ্ছে, এটা উদ্বেগের। কিন্তু অ্যালিউরিং শব্দের অর্থ কি? প্রলুব্ধকর। না না, এটা কখনোই আসলে প্রলুব্ধকর ব্যাপার না। অ্যামেজিং, এটা কখনোই আমরা বলতে পারি না, না না এটা অ্যামেজিং হতে পারে না। গ্রাম হারিয়ে যাওয়া, এটা ভালো ব্যাপার না। সো এটা একটা অ্যালার্মিং রেট, তাই না? এটা আমরা অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, এটা একটা উদ্বেগজনক। এই জায়গাতে গ্যাপ ছিল, আসলে এই জায়গাতে গ্যাপ ছিল। তো এইখানে যখন আমরা দেখছি অ্যান আছে, তার মানে আর্টিকেল অ্যান এর পরে ভাওয়েল দিয়ে শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি এমন দারুণ প্রশ্ন করেছে, সবগুলোই ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। এরপরে গ্যাপের পরে ছিল রেট, রেট একটা নাউন, নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ, তো সবগুলোই অ্যাডজেক্টিভ ছিল। তখন আমাদের ভোকাব আসলে হেল্প করছে। গ্রাম হারিয়ে যাচ্ছে মানে উদ্বেগজনক ব্যাপার। আচ্ছা, তাহলে কি উত্তর হলো? অ্যালার্মিং রেট। এবার খেয়াল করো, হোয়াট ইফ ইউ হ্যাড নট গন টু, আচ্ছা এই যে প্রশ্নটা ছিল আমাদের এখানে, এই জায়গাতে আসলে গ্যাপ পূরণ ছিল, এইখানে আসলে গ্যাপ পূরণ ছিল, ঠিক আছে। তাহলে এখন আমরা এবার দেখতে পাচ্ছি যেটা কন্ডিশনাল, আমাদের থার্ড লেকচার, তাই না? 3 নাম্বার লেকচারটা ছিল আমাদের কন্ডিশনের উপর। কন্ডিশনের আদ্যপান্ত ব্যাপারগুলো আসলে আমরা পড়ে ফেলেছিলাম। এই যে ইফ, ইফ যুক্ত ক্লজ দেখে আমরা বুঝে ফেলেছি এটা একটা কন্ডিশন। দেখো ইফ যুক্ত ক্লজটি কোন টেন্সে আছে? ইফ
ইউ হচ্ছে সাবজেক্ট, হ্যাড রয়েছে এবং ভার্বের থার্ড ফর্ম রয়েছে। আমরা স্পষ্ট এটা থার্ড কন্ডিশন। এখন আমরা দেখব উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের থার্ড ফর্ম কোন অপশনে রয়েছে। যেহেতু এটা একটা প্রশ্নবোধক ফর্মে ছিল, ইউ উড হ্যাভ থেকে উড ইউ হ্যাভ ডান, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। এইটা অনেকেই দাগিয়ে ফেলবে, কিন্তু দেখতে হবে এটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য কিন্তু, তাই না? সো প্রশ্নবোধক বাক্যে সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব চলে আসবে। সো সি অপশন কারেক্ট, থার্ড কন্ডিশন থেকে এসেছে। আশা করি আমাদের স্টুডেন্টরা এই প্রশ্ন ভুল করে না বললেই চলে। এবার দেখো, খেয়াল করো, ইভেন দো, এটা কি একটা অনেকবার বলেছিলাম ক্লজ মার্কার, সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? ক্লজ মার্কার, তার মানে এই কনসেপ্টটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ থেকে এসেছে। ইভেন দো এর যে ব্যাপারটা আমরা বলেছিলাম, দো, অল দো, ইভেন দো যখন থাকে বাক্যের শুরুতে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমার একটা ক্লজ লাগবে। এখানে একটা ক্লজ দেয়া আছে, জাম্পড, কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে রয়েছে একটা ক্লজ, দ্য ফক্স জাম্পড ওভার দ্য ডগ, তাই না? শেয়ালটি কুকুরের উপর দিয়ে লাফ দিয়েছিল। তাহলে আমার এখন একটা সাবঅর্ডিনেট ক্লজ লাগবে, সাবজেক্ট লাগবে, দেন ভার্ব লাগবে। এবার দেখো ইনজিউরড, এটা ভার্বের থার্ড ফর্ম, এটা কোনো ভার্বই না। এখন প্রশ্ন হচ্ছে ভাই ইনজিউরিডের পাস্ট ফর্মও তো এটা, তাহলে আমি কিভাবে বুঝবো? এইসব সব জিনিসপত্র বোঝানো হয়েছিল। সাবজেক্টের পরে ভার্ব বসে, দেখো খেয়াল করো, ভার্ব যদি বসে, এইখানে যদি ধরো আর কোনো গ্যাপ নাই, দেন নর্মালি তুমি বুঝে ফেলতেছো এই জায়গাতে কিন্তু আসলে বেসিক্যালি একটা ভার্ব বসে যাবে। কিন্তু ইনজিউরিড এখানে ভার্ব নেই, আমরা দুটো ভার্ব, ইনজিউরিং এটা কিন্তু ভার্ব না। তাহলে আমাদের একটা ভার্ব দরকার, বি অপশন এবং সি অপশন, সেটা ভার্ব রয়েছে। এবার আমরা টেন্স, সিকোয়েন্স অফ টেন্স দেখে আমরা বুঝতে পারছি যেহেতু জাম্পড পাস্ট টেন্সে রয়েছে, তাহলে আমরা এইখানে, এবং সে নিজে নিজে আসলে ইনজিউর্ড হয় নাই, প্যাসিভে ছিল, ইট ওয়াজ ইনজিউর্ড। পরের প্রশ্ন দেখে ফেলো, হি ওয়াজ লুকিং ফর এ জব, এইখানে একটা গ্যাপ ছিল, এইখানে একটা গ্যাপ ছিল। এইখানে আমি দেখলাম ইতিমধ্যেই ভুলভাল দেশে ছড়াই পড়তেছে, ঠিক আছে? অ্যাট দ্য ইন্ড, অ্যাট দ্য ইন্ড মানে ভাই আমার পরে ক্লাস নেবে তোমাদের ধরো হাবিব ভাইয়া, সো একদম শেষে নিচ্ছে সেনে আপু, আমরা বললাম অ্যাট দ্য ইন্ড, ওই সময়ের কনসেপ্টটা নিয়ে অ্যাট দ্য ইন্ড। কিন্তু চাকরি তো এমন না যে ভাই আমি আজকে বিকেলে চাকরি পেয়ে যাব, অবশেষে আমি গ্রামে আমি চাকরি পেলাম। ওই কনসেপ্ট হচ্ছে, দেখো এখানে হি ওয়াজ লুকিং ফর এ জব, সে একটা চাকরি খুঁজতেছিল, অবশেষে সে, ইন ফাইন, অবশেষে সে হি গট ওয়ান, একটা চাকরি পেল। এইরকম না যে আজকে দিনের শেষে চাকরি পেল, এরকম কেউ বলবে নাকি? চাকরি পাওয়ার পরে কি এই কনসেপ্টটা কেউ বলবে? অনেক জায়গায় আমি দেখতেছি অ্যাট নিয়ে, কেন? এইখানে ইন, ইন দ্য ইন্ড, লাস্ট 2 তারিখের ক্লাসেও ইন ফাইন মানে কনক্লুশন, 3 তারিখের ক্লাসেও পড়ানো হয়েছে ইন ফাইন। ইন দ্য ইন্ড বলতে আমরা কি বুঝি? আরও একটা প্রিপোজিশন ছিল, মনে আছে? অ্যাট 7 দিয়েছিলাম, 7টার সময় দেখা হবে, 3 তারিখের ক্লাস। এই যে আজকে 6 তারিখ, 3 তারিখের ক্লাসেও 7টায় দেখা হবে। মিটিং যথাসময়ে শেষ হবে, অন টাইম, ইন টাইম, এবং ইন ফাইন কনক্লুশন অর্থে বসেছে। কেউ তো এরকম বলবে না চাকরি পাল অনেক পরিশ্রমের পর ভাই অবশেষে চাকরি পেলাম, কনসেপ্ট হচ্ছে সেটা। কেউ বলবে না অনেক পরিশ্রমের পর রাত 8টায় চাকরি পেলাম, এই কনসেপ্ট না যে অ্যাট দ্য এন্ড, এরকম না। সো ইন দ্য এন্ড একদম শেষ অর্থে বসেছে। হাবিব সব প্রশ্নে ঠিক আছে, প্রশ্নের সাথে দেখে নাও, আমাকে আসলে প্রশ্ন দেখতে হচ্ছে, আমরা খুবই তাড়াহুড়ো করে হল থেকে এসেই, সো টাইপিংয়ে একটু রয়েছে। এই জায়গাতে দেখো আই বাম ড্যাশ, এটা কিন্তু এইটা নিয়ে যদি কোনো মানুষজন ধরো দেখায় যে আমাদের শীট থেকে আসছে, তুমি বুঝতেই পারছো এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19-এর প্রশ্ন, সব শীটের প্রশ্ন টশ্ন না, তাই না? তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রিতে অনেক বছর পর দেখা গেল যে ইংরেজি প্রশ্ন হুবহু তুলে দিছে, এটা 18-19 সালের প্রশ্ন ছিল, ঠিক আছে? হঠাৎ করে দেখা হচ্ছে, আমি যাচ্ছি, হঠাৎ করে ধরো একে অন্যকে পাস বাই, অতিক্রম করে গিয়েছি, ধরো আমি ইউনিভার্সিটিতে তোমার সাথে দেখা হলো, এই যে আজকে এমন ঘটনা ঘটেছে, এটা মানে এত ভিড়ের মধ্যে তো দেখি নাই, চলে যাচ্ছি, হুট করে তোমার দিকে তাকালাম, বাম্পড ইনটু, ঠিক আছে? আমাদের যে কনসেপ্টটা হচ্ছে বাম্পড ইনটু, এটা হচ্ছে প্রিভিয়াস প্রশ্ন থেকে এসেছে। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স, এইটা ভালো করে বুঝো, এই লেকচারটা খুব মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? শি সাবজেক্ট, আমরা সবগুলো সাবজেক্ট, এই একটা প্রশ্নই হচ্ছে ভাবানোর একটা বিষয় প্রশ্ন এসেছে, এটা সাবজেক্ট। তাহলে আমরা যদি প্রেজেন্ট টেন্স নিই, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে এমন, তার মানে এই বি অপশনে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক নেই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক নাই, ওকে? এবার প্রশ্ন হচ্ছে শি ওয়াজ অ্যাওকেন, ঠিক আছে? এই কনসেপ্টটা একটু ভালো করে দেখবা।
একদম কালুখোয়াল ইংরেজিতে অর্থাৎ পিওর ইংরেজিতে এইভাবে আমরা বার্ড সিঙ্গিং এইভাবে ব্যবহার করা যায় না। এই সিঙ্গিং একটা চলমান ঘটনা, গাচ্ছে মানে ওই গ্রুপ সহ গাচ্ছে, এই জায়গা নিয়ে অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে এবং বার্ড সিঙ্গিং এটা কখনোই ডায়ালেক্টে কিছু কিছু জায়গাতে ব্যবহার হয়েছে, কিন্তু এটা কখনোই ফর্মাল ইংরেজি হইতে পারে না। ঠিক আছে, এটা একটা কনসেপ্ট ছিল। এবং দেখো শি অ্যাওকেন আপ, ওয়েক আপ হয়, অ্যাওকেন আপ না। সো এই কনসেপ্ট নিয়ে আমরা ডি অপশন তার যোগ্যতা হারাচ্ছে। আমাদের প্রবলেমটা হয়েছে এ এবং সি নিয়ে। ঠিক আছে, দেখো শি ওয়াজ, যদি এটাকে আমরা প্যাসিভ ধরি তাহলে এখানে আসলে প্রেপোজিশনের একটা পরিবর্তন হচ্ছে, বায়ের ব্যবহার করা যাচ্ছে। তাহলে শি অ্যাওকেন টু দ্য সাউন্ড অফ বার্ড সিঙ্গিং, এটা হচ্ছে সব থেকে ফর্মাল ইংরেজির মধ্যে পড়ে। এইটাকে একটা ন্যাচারাল হাইপ দেওয়া হয়েছে, এখানে একটা প্যাসিভ কনসেপ্টে নাই। ঠিক আছে, আমি যদি বলি বেশ অসংখ্য বইয়ের কনসেপ্ট আসলে আমরা দেখাইতে পারবো। পরের প্রশ্ন দেখো, খেয়াল করো, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। সো সব থেকে পরিচিত হওয়ার আগে মানে এই যে অভ্যর্থনা সংবোধ, গ্রিটিং অর্থাৎ হাউ ডু ইউ ডু, এটা সেই ছোটকাল থেকে পড়ে আসতেছো, খুবই বেসিক কোশ্চেন হয়েছে। স্পেলিং গুলো কি রয়েছে, এক্সেলারেটিং, ঠিক আছে, এই যে কনসেপ্টগুলো আমরা পাচ্ছি। দেখো এর পরের কনসেপ্টে আমরা পাচ্ছি এন্টারপ্রেনারশিপ, এই যে বিষয়টা আসছে আমাদের এন্টারপ্রেনারশিপ। দেখো খেয়াল করো, মূল প্রশ্নে তোমরা চলে যাবা, তোমাদের কাছে যে যে সেট প্রশ্ন রয়েছে। এন্টারপ্রেনারশিপ, ENTREPRE, ঠিক আছে, দেখছো NESURSIP, এন্টারপ্রেনারশিপ। ব্যালিকোস আমরা কতবার এই আলোচনা করেছি, প্যাসিফাই শব্দটা আমরা বহুবার ব্যবহার করেছি, শান্ত, প্যাসিফাই, কাম, প্লাসিড, ঠিক আছে, ট্রাঙ্কুইল, আর ঠিক এর বিপরীত শব্দ ব্যালিকোস, কোয়াক্স, তাই না? তার মানে এই ব্যালিকোসের বিপরীত হচ্ছে পিসফুল। বেলিজারেন্ট মানেও ইসের কথা। তারপরে দেখো খেয়াল করো, এরপর টু স্পিল দ্য বিনস মানে টু রিভিল আ সিক্রেট। বলো এই কনসেপ্ট কি পড়ানো হয় নাই? আমরা কয়েকদিন আগেও যে ইয়েটা পড়ানো হলো, রিভিল প্রকাশ করা অর্থে কি বসে, 2 তারিখ 3 তারিখের ক্লাসের মধ্যেই আছে। ঠিক আছে, কনসেপ্টগুলো দেখো। এরপরের সো এটা ছিল আমাদের এমসিকিউ পার্টের প্রশ্ন ছিল, এমসিকিউ পার্ট। এবার তোমাদের আসলে বাংলা প্রশ্নের দিকে আমরা আসবো। ঠিক আছে, সো আশা করি পরীক্ষা ইনশাল্লাহ ভালো হয়েছে সবার। প্রশ্ন খুব একটা যে আহামরি প্রশ্ন হয়েছে এরকম না, অবশ্য পরীক্ষার হলের বাইরে আসলে সবই আমাদের কাছে কিভাবে ফেস করেছে আমরা আশা করি যে খুবই ভালো একটা কনসেপ্টের দিকে তোমরা যাচ্ছ, এবং আশা করি আমরা আগামী পরীক্ষাও যদি থাকো। ওকে, এবার বাংলা প্রশ্ন দেখো সবাই। আচ্ছা, বাংলা নিয়ে যদি একটু কথা বলতে চাই, হ্যাঁ, বাংলা নিয়ে যদি একটু কথা বলতে চাই, ভাই পেনটা দিন। আচ্ছা, তো প্রথম প্রশ্ন যেটা আছে, খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ। খিড়কি মানে কি? খিড়কি মানে হচ্ছে তোমার ছোট দরজা। খিড়কি মানে কি? খিড়কি মানে হচ্ছে ছোট দরজা। তাহলে এই যে ছোট দরজার বিপরীত কি হবে? ছোট দরজার বিপরীত হবে নিশ্চয়ই বড় দরজা। তাহলে ছোট দরজার বিপরীত কি? বড় দরজা, মানে সিংহদ্বার। সিংহদ্বার মানে কি? বড় দরজা। তাহলে এটার উত্তর হচ্ছে এ নাম্বার। হ্যাঁ, নেক্সট, অভ্যুত্থান। আমি গতদিন ফাইনাল ফাইটে এটা পড়াইছি যে জ ফলা যদি থাকে তাহলে সামনে কি হবে? ই হবে, পরেরটাই অন্য স্বর থাকবে। হ্যাঁ, ই যোগ অন্য স্বর থাকলে কি হয়? জ ফলা হয়। তাহলে সামনে ই আসলে দেখো এই যে অভির সাথে কি হবে? অভি, তারপরে অন্য স্বর, এখানে কি আছে? উ, তার মানে উত্থান। অভিযোগ উত্থান, তার মানে এটা কি? এটা সন্ধি। কিসের নিয়ম? সন্ধি নিয়ম। গতদিন ফাইনাল ফাইটে এটা পড়াইছি। হুবহু কোন সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল সালে উপন্যাসের প্রধান চরিত্রকে? পুরো উপন্যাসটা কাকে ঘিরে? মজিদকে ঘিরে। হ্যাঁ, এখন মজিদ কার সাথে দেখা করছে? খালেক ব্যাপারীর সাথে। খালেক ব্যাপারীর স্ত্রীর নাম কি? আমেনা। আমেনার যে কাহিনীগুলা সেগুলো কি? সব মজিদ কেন্দ্রিক হয়েছে। হ্যাঁ, মজিদ তাকে তাড়াইছে। তারপরে আক্কাস কার সাথে কাহিনী করছে? মজিদের সাথে। তার মানে পুরো উপন্যাসটা কাকে কেন্দ্র করে? মজিদকে কেন্দ্র করে। তাহলে তো এখানে কোনো সন্দেহই নাই, এটা কি হবে? এটা হবে মজিদ। এটা কি হবে? মজিদ। ওকে, নেক্সট এই স্লাইডটা একটু ভুল চলে আসছে। হ্যাঁ, পরেরটাই দেখো, পুষ্প শব্দের সমার্থক নয় কোনটি? কুরুব, সুমন, কুসুম, এই সবগুলো কি? এই সবগুলো হচ্ছে পুষ্প শব্দের সমার্থক শব্দ। কিন্তু এখানে বলছে কি? নয়। তাহলে কি? নয় হবে কি? পাদপ, যেহেতু এই তিনটাই আমার সমার্থক শব্দ। হ্যাঁ, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস? এটা আমরা প্রথমেই দেখছি। ডাকঘর, অচলায়তন, এগুলা কি?
ডাকঘর, অচলায়তন, এগুলো হচ্ছে নাটক। হ্যাঁ, এগুলো কি? এগুলো হচ্ছে নাটক। তার মানে এই প্রশ্নে চাইছে কি? উপন্যাস। এখন এখানে আছে চোরাবালি আর চোখের বালি। আমরা জানি চোরাবালি নামে কোনো কিছু রবীন্দ্রনাথ লেখে নাই, যেটা লেখছে সেটা কি? সেটা হচ্ছে চোখের বালি। কি? চোখের বালি। ওকে, এরপরে দেখো কোনটি মৌলিক বিশেষণ। মৌলিক মানে কি? মৌলিক মানে যেটাকে ভাঙা যায় না, যেটাকে কি করা যায় না, যেটাকে ভাঙা যায় না। তাহলে তুমি দেখো এখানে কোনটাকে ভাঙতে পারতেছো না? গুণীকে ভাঙা যায়, গুণ যোগ ইন ভাঙা যাচ্ছে, তার মানে এটা মৌলিক না। আর সুপ্তকে ভাঙা যায়, সুপ যোগ ত ভাঙা যায়, তার মানে এটাও মৌলিক না। ফুটন্ত, ফুট ফুট যোগ অন্ত, তার মানে এটাকেও ভাঙা যায়, এটাও মৌলিক না। তার মানে কালোকে কি তুমি ভাঙতে পারবা? ভাঙতে পারবে না, তার মানে এটাই হচ্ছে সঠিক উত্তর। কালো সঠিক উত্তর। আর এটা তো ডিরেক্ট তোমার হচ্ছে ইয়া থেকে আসছে, যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে রচিত। আমরা জানি যে সমিল, সমিল কি? সমিল মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটা একদম ডিরেক্ট তোমার বই থেকে আসে। এরপর দেখো এটা হচ্ছিল অম্বু। হ্যাঁ, অম্বু। অম্বু শব্দের অর্থ কি? অম্বু শব্দের অর্থ হচ্ছে পানি। অম্বু শব্দের অর্থ কি? অম্বু শব্দের অর্থ হচ্ছে পানি। হ্যাঁ, জ ইও ছিল এখানে, জ ইও যুক্ত বর্ণটি আমি তো আগেই বলছি, তাহলে কি হবে? জ ইও হবে, জ ইও হবে। হ্যাঁ, এবার দেখো মনোযোগ। আমি বলছিলাম যে সশীর্ষ ওরা যদি থাকে, সশীর্ষ ওরা, তাহলে সশীর্ষ ওরা থাকলে এটা কি হবে? সশীর্ষ ওরা থাকলে এটা হবে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি। তাহলে সশীর্ষ মানে কি? দন্তস্ব, তালবস্য, দীর্ঘইকার, মূর্ধন্যস্ব, রেফ, এটাও গতদিন বলছিলাম। আর কি? ও। তাহলে দেখো তো মনোতে কি আছে? মনো সাথে একটা ও আছে না? তাহলে ওর জায়গায় কি বসবে? ওর জায়গায় বিসর্গ। তাহলে মনোযোগ যোগ, কি হবে? মনোযোগ যোগ। ওকে, উপশহর। আমরা জানি সামনে যদি কোনো উপসর্গ বা অব্যয় থাকে, সামনে যদি কোনো উপসর্গ বা অব্যয় থাকে, তাহলে সেই সন্ধিটা যেটা হয়, সেই সন্ধির নাম কি? সেই সন্ধির নাম হচ্ছে অব্যয়ীভাব। সরি, সেই সমস্যার নাম কি? সেই সমস্যার নাম হচ্ছে অব্যয়ীভাব। সেই সমস্যার নাম কি? সেই সমস্যার নাম হচ্ছে অব্যয়ীভাব। কোন সমাস? অব্যয়ীভাব সমাস। তাহলে এটা কি হবে? এটা হবে অব্যয়ীভাব সমাস। কোন সমাস? অব্যয়ীভাব। ওকে, অব্যয়ীভাব সমাস। ওকে, নেক্সট। তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান। হাসিতে গান, কান্নায় গান, তার মানে এখানে দুইটা বাক্য আছে। আমরা জানি সরল বাক্য, সরলের সাথে যদি সরল থাকে, সরলের সাথে যদি সরল থাকে, সরলের সাথে যদি জটিল থাকে, হ্যাঁ, সরলের সাথে যদি জটিল থাকে, আবার জটিলের সাথে যদি জটিল থাকে, যে কোনো বাক্য থাক, দুইটা বাক্যই যদি থাকে, তাহলে সেই দুইটা বাক্য মিলে কি গঠন করে? তারা যৌগিক বাক্য গঠন করে। এখন সেইটা সরল বাক্য না জটিল বাক্য আমার আইডেন্টিফাই করার দরকার নেই, আমার দুইটা বাক্য মিলে ফর্ম করছে, দ্যাট মিনস এটা আমরা সরাসরি বলতে পারি কি? যৌগিক বাক্য। কি বলতে পারি? যৌগিক বাক্য। কি বলতে পারি? যৌগিক বাক্য। নেক্সটে আসো। নেক্সটে হচ্ছে আওয়ার কান্ট্রি সাইট ডিসঅ্যাপিয়ারিং অ্যাট অ্যান, এগুলো আমি পারি না। পরের টাস্ক মনে হয় অ্যাকাউন্টিং। সো অ্যাকাউন্টিং তোমাদের সলভ করবে প্রিয় মাইটি বুলবুল ভাই। তো ওয়েলকাম বুলবুল ভাই, আসুন। মাহি, তোমার তো কমন কেমনে পড়লো বলো তো আমাকে? ম্যাজিক, ম্যাজিক, আল্লাহর রহমতে। ওকে, সো এবার অ্যাকাউন্টিং নিয়ে আমাদের সলভ ইতে হচ্ছে। ইতিমধ্যে তোমাদের ইংরেজি এবং বাংলা হয়ে গেছে। সো তোমরা দেখতে পাচ্ছ যে কত দুর্দান্তভাবে সবকিছু সলভ করা হয়েছে। সো হিসাব বিজ্ঞানের প্রথম প্রশ্ন ছিল এটা, সেটা হচ্ছে যে বিক্রয় ছিল 5 লাখ, প্রত্যক্ষ কাঁচামাল 1.5 লক্ষ টাকা, প্রত্যক্ষ মজুরি 50,000 টাকা, কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ মজুরি 10%, তার মানে প্রত্যক্ষ মজুরি 10%, প্রশাসনিক খরচ বিক্রয়ের 5%, তার মানে প্রশাসনিক খরচ হচ্ছে বিক্রয়ের 5% এবং বিক্রয় খরচ হচ্ছে বিক্রয়ের 10%। তাহলে মোট ব্যয় কত? ভাই এটা খুবই সিম্পল, আমি যদি অল ওভার ক্যালকুলেশন করি তাহলে এটা মিলে যাচ্ছে। দেখো, প্রত্যক্ষ কাঁচামাল ছিল 1.5 লক্ষ টাকা, এর সাথে আমরা প্রত্যক্ষ মজুরি যোগ করি, প্রত্যক্ষ মজুরি 50,000 টাকা আমার দেওয়া ছিল। আমাকে বলছে কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ মজুরি 10%, তাহলে প্রত্যক্ষ মজুরি ছিল হচ্ছে 50,000, এর 10% হচ্ছে কারখানা উপরিব্যয়, তাই 10% কত ভাইয়া? 5,000। প্রশাসনিক খরচ বিক্রয়ের 5%, যেটা আমার সাথে সিরিয়ালি যোগ হয়, এটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী থেকে আসছে, সিরিয়ালি সবগুলো আমরা যোগ করতেছি। তাহলে ভাই প্রশাসনিক খরচ ছিল বিক্রয়ের 5%, তাহলে বিক্রয় ছিল হচ্ছে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা এর তোমার 5%, তাহলে 5 লক্ষ টাকা 5% কত হয়? 5 লক্ষ টাকার 5% হবে 25,000 টাকা। এবং তোমার বিক্রয় খরচ বিক্রয়ের 10%, তার মানে হচ্ছে 5 লক্ষ টাকা
এর 10%, তাহলে 5 লক্ষ টাকার 10% কত? 50,000 টাকা। এবার আল্লাহর নামে সবগুলো বিসমিল্লাহ বলে যোগ দাও, এই সবগুলো আমার যোগফল হচ্ছে, তাহলে 1.5 লক্ষ, এর সাথে হচ্ছে 50,000 যোগ 2 লক্ষ টাকা, 2 লক্ষর সাথে আবার 5,000 যোগ 2 লক্ষ 5, 25,000 যোগ করলে হয় 2 লক্ষ 30, এর সাথে আরো 50,000 টাকা যোগ করলে হয় 2 লক্ষ 80,000 টাকা। অ্যান্সার হচ্ছে ডি, অর্থাৎ 2 লক্ষ 80,000 টাকা হচ্ছে। সবগুলো ভাই সিরিয়ালি, খালি তুমি পার্সেন্টেজ বের করে দিয়ে তুমি খালি যোগ করে দিলেই হচ্ছে, আর কোনো কিছু তোমার এখানে প্যারা নেওয়ার দরকার হইতেছে না। ওকে, যদি অনুপার্জিত আয় বাবদ নগদ প্রাপ্তি ভুলবশত আয় হিসেবে লেখা হয় তাহলে কোন সমন্বয় জাবেদার প্রয়োজন হয়? ভাইয়া খুবই সিম্পল একটা জিনিস, অনুপার্জিত আয়, অনুপার্জিত আয় কি আমার দায় না? সো এটা যদি নগদ প্রাপ্তিতে ভুলবশত লিখি তার মানে কি আমি নগদান হিসাবে লিখছি, তো আমার সমন্বয় জাবেদাটা কি হবে? দেখো, যদি আমি নগদে তো লেখার কথা না, অনুপার্জিত আয় আমার অনুপার্জিত দায় হিসেবে লেখার কথা। সো আমি যদি নগদান হিসাবে লিখি তার মানে কি আমি নগদকে আমি ডেবিট করছি। আর অনুপার্জিত, আর যদি প্রাপ্তি ভুলবশত আয় হিসেবে লিপিবদ্ধ করা হয় তাহলে কোন সমন্বয় জাবেদার প্রয়োজন হচ্ছে? ওকে, আমার নগদ হিসাবকে আমি তখন ডেবিট করতেছিলাম, তার মানে ঠিক আছে, হ্যাঁ একটা জিনিস একটু গোলায় হয়ে গেছে, আমি আয়কে ডেবিট করছি, মানে আয়কে আমি তখন ক্রেডিট করছি, নগদ যেহেতু নগদান আমি সাথে লিখছি, তার মানে আয়কে আমি তখন কি করছি, আমি আয়কে ক্রেডিট করছি, কিন্তু আয়কে তোমার ক্রেডিট করার কথা না, আমি তো অনুপার্জিত আয়কে ক্রেডিট করার কথা। তাহলে আমি যখন আয়কে ক্রেডিট করতেছি ভাইয়া, তার মানে কি আমি আয়কে বেশি দেখাচ্ছি, অনুপার্জিত আমার কাছে আয় না, এটা কি আমার কাছে দায়। সো আয়কে যখন ক্রেডিট করব সেটা মানে কি ভুল হয়েছে, তাহলে আয়কে আমি তখন কমাই দিব, আয়কে তখন আমি ডেবিট করব। আর আমার অ্যাজ ইউজুয়ালি কি ভাইয়া ক্রেডিট হওয়ার কথা ছিল, অনুপার্জিত দায় না, যেহেতু আমার অনুপার্জিত আয় হয়েছে হুইচ ইজ এ দায় ফর মি, সো দায়কে আমার ভুলে আমি ডেবিট করে ফেলছি, কিন্তু তখন আমার সঠিক জাবেদা অনুযায়ী অনুপার্জিতকে আমার করতে হবে ক্রেডিট, অনুপার্জিত করতে হবে ক্রেডিট, এইটা হচ্ছে আমার সঠিক জাবেদা, যে আমার আয়কে আমি ভুলে আয় বশত লিপিবদ্ধ করছি, আয়কে আমি তখন ক্রেডিট হিসেবে দেখাই দিছি, আয়কে তো ক্রেডিট হিসেবে দেখানোর কথা না, আয়কে কি হিসেবে দেখাবো আমি, আয় তোমার আসবেই, আমি তো অনুপার্জিত আয়কে আমি ক্রেডিট হিসেবে দেখাবো, তো যেহেতু আমি ভুলে আয়কে ক্রেডিট হিসেবে দেখাই দিছি তা আয়কে আমি কমায় দেখাবো, তাহলে আয় হবে ডেবিট, অনুপার্জিত আয় হবে ক্রেডিট, অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, মজুদ ঘূর্ণন অনুপাত, এটা অনেকে একটু কনফিউশন হয় ভাইয়া, মজুদ ঘূর্ণন অনুপাত হচ্ছে মজুদ আবর্তন অনুপাত, মজুদ ঘূর্ণন অনুপাত হচ্ছে মজুদ আবর্তন অনুপাত বা মজুদ আবর্তন হিসাব, যেটাই তোমরা বলো, ঠিক আছে। মজুদ আবর্তনকে বোঝানো হয়েছে, তো মজুদ আবর্তনের সূত্র কি ছিল? আমরা যদি র্যান্ডমলি বলি, মজুদ আবর্তনের সূত্র ছিল উপরে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বা সিওজিএস, কস্ট অফ গুডস সোল্ড, উপরে বিক্রিত পণ্যের ব্যয়, নিচে হচ্ছে গড় মজুদ। সো মজুদ আবর্তন আমার বলা ছিল ভাইয়া 6 গুণ, তাহলে এখানে 6 লিখে বিক্রিত পণ্যের ব্যয় আমাকে বের করতে বলা হয়েছে, আমার দেওয়া ছিল কি গড় মজুদ, তাহলে এই বিক্রিত পণ্যের ব্যয় বা সিওজিএস, তাহলে গড় মজুদ কত ছিল ভাইয়া 20,000। সো এই দুইটা যদি আমি আলটিমেটলি গুণ করে দিই কোনাকুনি, যেহেতু কোনাকুনি আছে, এই দুটো গুণ করলে কি কস্ট অফ গুডস সোল্ড বের হচ্ছে, তাহলে 20,000 ইন্টু 6 1,20,000, অ্যান্সার হবে ডি। অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, এই অঙ্কটি একটু দেখো, এই অঙ্কে বলা হয়েছে যে এ বি অংশীদারি কারবারে মুনাফা 3:2 ভাগে ভাগ করা হয়, মোট মুনাফা 1 লাখ, এ বাবদ সে 10,000 টাকা বেতন পায় এবং এর বেতন পরবর্তী মুনাফার উপর বি বোনাস লাভ করে 10%, তাহলে আমার এ এর লাভ কত এটা চাইছে, মানে এর লাভ চাইছে। সো আমি যদি একটু এ আর বি হিসাবটা করি, সো ভাই আমার টোটাল মুনাফা কত ছিল 1 লাখ, এখান থেকে এর বেতন ছিল 10,000, এই 10,000 যদি বাদ দাও আলটিমেটলি তাহলে দাঁড়াচ্ছে 90,000। সো এই 90,000-এর উপর 10% হচ্ছে তোমার বি তোমার লাভ পাচ্ছে, বি বোনাস লাভ কত 10% পাচ্ছে, তাহলে 90 এর 10% কত 9,000। তাহলে আমি টোটাল ছিল 1 লক্ষ টাকা, এখান থেকে বেতন বাদ যাবে এর 10,000,
আর এই 10,000 বাদ দেওয়ার পর 90,000 হয়, এই 90,000-এর 9% বোনাস পায়, তাহলে 9% হচ্ছে 9,000, এটাও বাদ থাকে হচ্ছে 81,000 টাকা, যেটা আমি নিট মুনাফা বলতে পারি। সো এই 81,000 টাকার 3:2 ভাগে এ আর বি এর মধ্যে ভাগ হচ্ছে, তাহলে 81,000 ভাগ 5, 3 পাবে হচ্ছে এ, 2 পাবে হচ্ছে বি, তাহলে ভাগ 5 ইন্টু 3, কাটাকাটি করো, তোমার অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে এটার সম্ভবত 5 10 যদি হয়, 5 একে 5, হাতে থাকে 3, 31, 5 6 30, হ্যাঁ থাকে 1, 10, 5 দুগুণা 10, কাটা 2টা 0, 16,200 ইন্টু 3, তাইলে 3 দুগুণা 6, 3 6 8 থেকে 1, 3 একে 3 আর 1 4, এখানে হয় 48,600। 48,000 কত হচ্ছে? 48,600 হচ্ছে। সো আমাকে বলছে এর আয়ের অংশ কত। সো এর আয়ের অংশ যদি বলা হয় তাহলে আমার এর মুনাফাটাও যোগ হচ্ছে, বেতনটাও যোগ হচ্ছে, তাহলে 48,600 সাথে যোগ হবে 10,000 এর মুনাফা, যেহেতু এরটা বের করতেছি আমার অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে 58,600। আমাকে যদি আয়ের অংশ বলা হয় তাহলে দেখা যায় যে আমার বন্টনযোগ্য মুনাফার যেভাবে আমি এখানে বের করছি ওইভাবে বের করার পর এর যদি আমার কিছু থাকে, বেতন থাকে কিংবা কমিশন থাকে, সেটা আমি দুটো যোগ করে আমি এটা দেখাই দিচ্ছি 48,600 প্লাস 10,000 ছিল বেতন, এ হচ্ছে 58,600 টাকা পাচ্ছে। ঠিক আছে, এরপর এই প্রশ্নটা আমি সম্ভবত তোমাদের লাস্ট যখন সাজেশন ক্লাস নিছিলাম আমি নীতিমালা থেকে 3টা নীতি বলছি এবং এই 3টা নীতি থেকে আসবেই চলমান প্রতিষ্ঠান ধারণা, ব্যবসা সত্তা ধারণা, আর এটা বলছিলাম হচ্ছে রক্ষণশীলতা নীতি। এর কিন্তু ব্যবসা সত্তা ধারণা থেকে আসছে যে কোন নীতির অধীনে মালিকের ব্যক্তিগত লেনদেন এবং ব্যবসায়িক লেনদেনের মধ্যে পার্থক্যীকরণ করা হয়, তার মানে ব্যবসায় আলাদা মালিক আলাদা। কোন নীতি? ব্যবসায় সত্তা ধারণা নীতি। আমি প্রথম দিনই বলছিলাম, যেদিন সাজেশন ক্লাস নিছি ওই দিনই ভাইয়া তোমাদেরকে এটা বলে দিয়েছিল। ঠিক আছে, এটা হবে ব্যবসা সত্তা ধারণা। ব্যবসা সত্তা ধারণা নীতি অনুযায়ী মালিক আলাদা, ব্যবসায় আলাদা। কোনটি প্রতি হিসাবের উদাহরণ নয়? ভাইয়া কোনটি প্রতি হিসাবের উদাহরণ নয়, এখানে অনেক দেখবা তোমাদের বিভিন্ন জায়গায় যখন সলিউশন আসছে ম্যাক্সিমাম জায়গায় তোমার পুঞ্জীভূত অবস্থায় দাগাইছে। ঠিক আছে, কিন্তু এই অ্যান্সারটা ভুল। অ্যান্সার হবে হচ্ছে অনুপার্জিত আয়। অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হবে সি, অনুপার্জিত হয়। এই পুঞ্জীভূত অবচয়, এটা অ্যান্সার ভুল। অ্যান্সার হচ্ছে অনুপার্জিত আয়। এটা কোনো প্রতি হিসাব না। প্রতি হিসাব মানে কি? আমার যেটা মেইন হিসাবটাকে কমায় দিচ্ছে, যেরকম বিক্রয় ফেরত প্রতি হিসাব, বিক্রয়কে কমায় দেয়, ক্রয় ফেরত ক্রয়টাকে কমায় দিচ্ছে, উত্তোলন মালিকানা সত্ত্বকে কমায় দিচ্ছে, অবচয় সম্পত্তিকে কমায় দিচ্ছে। সো অ্যান্সার হচ্ছে অনুপার্জিত আয়, যেটা হচ্ছে বকেয়া আয় আমি বলতে পারি। ওকে, প্রারম্ভিক মূলধন ছিল হচ্ছে 50,000 টাকা, উত্তোলন হচ্ছে 10,000 টাকা, অতিরিক্ত মূলধন হচ্ছে 5,000, সমাপনী মূলধন হচ্ছে 70,000। সারা বছর লাভ হয়েছে কত? ভাইয়া খুবই সিম্পল অ্যান্সার। প্রারম্ভিক মূলধন ছিল 50,000, এর সাথে আমরা অতিরিক্ত মূলধন 5,000 টাকা যোগ করছি, এখান থেকে আমি উত্তোলনটা বাদ দিছি 10,000, তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে কত? 50 যোগ 55 মাইনাস 45,000 টাকা অ্যান্সার দাঁড়াচ্ছে। সো 45,000 টাকা অ্যান্সার। আমার সমাপনী মূলধন কত? তার মানে আমার এই সূত্র অনুযায়ী আমার 45,000 আসছে, আর এইটার সাথে সমাপনী মূলধনের পার্থক্য হচ্ছে 70,000। তার মানে মাঝখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার লাভ। আমার সারা বছর ই করে আমার 45,000 টাকা আসছে, সমাপনী মূলধন হচ্ছে 70,000 টাকা, এই মাঝখানে ডিফারেন্সটা হচ্ছে লাভ। তো ডিফারেন্স কত ভাইয়া? ডিফারেন্স হচ্ছে 25,000। এই দুটো ডিফারেন্স হচ্ছে 25,000। অ্যান্সার হচ্ছে এ। খুবই সিম্পল ম্যাথ আসছে, একটাই খালি পেঁচানো আসছে তোমাদের মানে দেখাবো। এটা আমি অনেক দিন ধরে বলছি ভাইয়া, যে অবচয়ে সাধারণত দেখা যায় যে একটা সম্পত্তির এই যে দেখো 10,000 টাকা যন্ত্রপাতি ক্রয়কে মেরামত খরচে হিসাবভুক্ত করা হয়, তাহলে এর তাৎক্ষণিক প্রভাব কি ভাইয়া? মেরামত খরচ। সাধারণত দেখা যায় ভাইয়া সম্পত্তি রিলেটেড যে সকল খরচগুলো হয় সেগুলো মূলধন জাতীয় ব্যয়। যেরকম আমি যদি বলি যন্ত্রপাতি ক্রয়কে মেরামত খরচ, যন্ত্রপাতি ক্রয় কি? মূলধন জাতীয়। আমার মেরামত খরচটা কি? মুনাফা জাতীয়। সো এটাকে আমি হিসাবভুক্ত করি তাহলে এর তাৎক্ষণিক প্রভাবটা কি? মুনাফা অবমূল্যায়ন হবে, বা তার মানে হচ্ছে মুনাফা কমবে। কারণ তুমি যখন খরচকে বাড়ায় দিবা তোমার তখন মুনাফা কমবে। ওকে, বলছে বিকৃত পণ্যের ব্যয়
75,000 টাকা, উৎপাদিত পণ্য ব্যয় 45,000 টাকা এবং সমাপনী মজুদ হচ্ছে 12,000 টাকা। তাহলে ভাইয়া প্রারম্ভিক মজুদ করে, এটা ভাইয়া উৎপাদন ব্যয় বিবরণী থেকে আসছে, তুমি যদি রিভার্স ক্যালকুলেশন করো তাহলে অ্যান্সারটা বের হয়ে যাচ্ছে। দেখো সেটা হচ্ছে তোমার এই 75,000 টাকার সাথে তুমি 45,000 টাকা যোগ করবা, অ্যান্সার দাঁড়াচ্ছে কত? 0,0,0,0,1 7 আর 11 12, 1,20,000। এই 1,20,000 থেকে তুমি বাদ দিবা হচ্ছে 12,000 টাকা। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 1,00,000 দাঁড়াও, তোলা ঠিক আছে, এটা বিকৃত আচ্ছা, এটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়ের সাথে রিভার্স ক্যালকুলেশন, বিকৃত পণ্যের ব্যয়, হ্যাঁ ওটাই। আচ্ছা এখানে একটা জিনিস হইছে, সেটা হইতেছে আমাদের এই জায়গায় এই 75,000-এর সাথে 12,000টা প্লাস হয়, বিকৃত পণ্যের ব্যয়ের সাথে রিভার্স ক্যালকুলেশন, সমাপনী মজুদ পণ্য আমরা মাইনাস করতাম। সো যেহেতু আমাকে প্রারম্ভিক মজুদ জানতে চাইছে, আমি যদি বিকৃত পণ্যের ব্যয় থেকে শুরু করতেছি, রিভার্স ক্যালকুলেশন করতেছি, সো সমাপনী মজুদ দিতাম মাইনাস, তো সেটা আমরা করব এখানে প্লাস, আমরা মাইনাস করব না। তাহলে 75,000-এর সাথে 12,000 যদি প্লাস করি তাহলে হচ্ছে অ্যান্সার 87,000 টাকা। আর উৎপাদিত পণ্যের ব্যয় আমার এখানে প্লাস হইতো, আমরা সেখানে এটা মাইনাস করে দিচ্ছি, 45,000 টাকা মাইনাস করে দিচ্ছি। তাহলে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে 0,0,0,2,4, 42,000 টাকা অ্যান্সার হবে। দেখা যাচ্ছে ভাই এটা রিভার্স ক্যালকুলেশন, আমি যখন বিকৃত পণ্যের ব্যয় থেকে প্রারম্ভিক মজুদের দিকে যাই, দ্যাটস উই কল রিভার্স ক্যালকুলেশন। সো রিভার্স ক্যালকুলেশনে ভাইয়া উৎপাদিত পণ্যের ব্যয় প্লাস হইতো, কিন্তু আমরা এখানে রিভার্স ক্যালকুলেশনে মাইনাস করব। সমাপনী মজুদ পণ্য মাইনাস হইতো, বাট রিভার্স ক্যালকুলেশনে আমরা এটা প্লাস করব। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 42,000 টাকা। লাস্ট প্রশ্ন আমাদের আজকে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এ এবি কোম্পানি 3,000 টাকা মূল্যে পণ্য ক্রয় করেছে, যা ক্রেডিট শর্ত হলো 1/10 নেট 30, এটা 5 না, এটা হবে নেট 30, হ্যাঁ, অর্থাৎ 10 দিনের মধ্যে দিলে 1% বাড়তা, নাইলে 30 দিনের মধ্যে মাস্ট পরিশোধ করতে হবে। যদি বছরে যদি 60 দিন হয় তাহলে ক্রেডিট শর্তে প্রযোজ্য বার্ষিক সুদের হার কত? ভাই এটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে দেখো, সূত্রটা হচ্ছে 1 ডিভাইড বাই 100 মাইনাস 1, 1টা হচ্ছে ভাইয়া বাট্টার হার, ঠিক আছে, 1টা কি ভাই এখানে বাট্টার হার, 100 মাইনাস 1 ইন্টু আমরা বছরকে কয় দিন ধরছি ভাইয়া? 360 দিন ধরছি, তাহলে 360 ডিভাইডেড বাই আমার অ্যাকচুয়াল সময় হচ্ছে 30 দিন, মাইনাস আমার এখানে শর্ত হচ্ছে 10 দিন, এই 10 দিন মাইনাস 10 দিন। তাহলে এবার আমি এটা কাটাকাটি করব। সো কাটাকাটি করার ক্ষেত্রে আমার এখানে উপরে 1, নিচে 99 ইন্টু এখানে 360 দিন ডিভাইডেড বাই এখানে 20 দিন, তাহলে 360 আর 20-এ যদি আমি কাটাকাটি করি আমার অ্যান্সার আসতে হচ্ছে 18। তাহলে উপরে 1/99 ইন্টু 18, তাহলে উপরে আমার আসবে হচ্ছে 18, নিচে 99। এবার এটা আমাকে কাটাকাটি করতে হবে, এটা একটু কাটাকাটির খেলা, 99 আর 18 দশমিক, কারণ 99 18-এর মধ্যে যায় না, দশমিক দিলাম, দশমিক দিয়ে আমি এখানে 0 আনলাম, একবার যাচ্ছে 99, তাহলে এখানে 10 থেকে 9 গেলে 1, হাতে থাকে 1, 0, 8, 1 মাইনাস, এখানে আরেকটা 0 আমি আনবো, তাহলে 99 810-এর মধ্যে কয়বার যায় সেইটা তো আমাকে বের করতে হবে, যে 99 দেখা যাচ্ছে 810-এর মধ্যে 8 বার যাচ্ছে, তাহলে 8 নং 72 2, হাতে থাকে 7, 8 নং 72 আর সাথে হচ্ছে 79, 792। যদি এর বেশি হয় 99 ইন্টু 9 যায়, তাহলে আমার 810-কে ক্রস করে ফেলতেছে, আমি এটা নিব না। সো এটা আমি যদি মাইনাস করি, 10 থেকে 2 গেলে 8, হাতে থাকে 1, 10, 1, 8 থেকে 7 গেলে 1, 118 হয়। সো আমি এখানে আবার একবার যায়, সো আবার আমি একবার আনলে 999 হয়,
সো এইরকমই আমার ক্যালকুলেশন চলতে থাকবে। সো আমার এখানে দেখতে হবে ভাইয়া 0.18 আসতেছে, 18 আসতেছে, তার মানে আমি যেটাকে ভগ্নাংশে নেই, পার্সেন্টেজে নেই, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 18.1 সামথিং আসে, 1.8 এরকম আসবে। সো আমাকে 18 অ্যান্সার আছে কোনটা? আছে হচ্ছে সি, 18.18। অনেক জায়গায় অ্যান্সার দেওয়া হচ্ছে 20, এটা ভুল। বিভিন্ন স্বনামধন্য কোচিং আমাদের অ্যান্সার দেওয়া হচ্ছে যেটা হচ্ছে 20.18, এই অ্যান্সারটা আসলে ভুল হয়েছে। সো এই হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং নিয়ে যাবতীয় যত সমস্যা। এবার আমি তোমাদেরকে ডেকে নিচ্ছি তোমাদের পিএইচডি আপু স্নেহাকে তোমাদের ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার জন্য। থ্যাংক ইউ। বুলবুল ভাই চমৎকার আলোচনা করলো অ্যাকাউন্টিং নিয়ে। আর আমাদের আসলে অনেক কোচিং সেন্টারগুলা অনেক ভুল করেছে, সেটা তোমরা দেখেছো। তো আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে যাওয়া আমি আজকে সলভ করব ম্যানেজমেন্ট কোশ্চেনগুলো। সো দেখি ম্যানেজমেন্টের কোশ্চেনগুলো কোথা থেকে স্টার্ট হয়েছে। আই থিঙ্ক ফ্রম দেয়ার, ওকে, ইয়েস, এখান থেকে। ওকে, আমরা আজকে ম্যানেজমেন্টের সলিউশন করতেছি অ্যান্ড হোপফুলি যারা যারা মোটামুটি প্রিপারেশন নিয়ে গেছিলা এবং আমি বলেছিলাম যে হ্যাঁ একটু কৌশলের সাথে একটু স্মার্টলি স্ট্র্যাটেজিক্যাল হয়ে থাকে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং প্রশ্নগুলো, অ্যান্ড ম্যানেজমেন্টের প্রশ্নগুলো ঠিক তেমনই হয়েছে। যেমন দেখো একটু প্যারাফ্রেজিং করছে, অদৃশ্য ট্রেড, এরকম অনেক কিছুই আছে। অ্যান্ড যারা মানে একদম মানে খুবই আর কি তোমার কমন সেন্স অ্যাপ্লাই করেছো, কৌশলের সাথে এক্সাম হলে খুবই ফোকাস থেকে অ্যান্সার করতে পেরেছো, তাদের 11টা হওয়া খুবই একটা সহজ ব্যাপার। অ্যাটলিস্ট 10টা হবেই, 10টা হবেই। 2টা কোশ্চেন একটু এদিক সেদিক করছে, 2টা কোশ্চেন একটু বেশি ডিপ থেকে আসছে। তো যারা পারে না তারাও 10টা পারার সম্ভাবনা আছে। এখন 2টা কোশ্চেন একটু তোমার ওই যে সব প্রশ্ন তো তোমাকে একদম ইজি করে দিবে না, কারণ তোমাকে কি একদম 60-এর মধ্যে 60 পাইতে হবে এমন তো না, তাই না? তো প্রথম প্রশ্ন আমাদের ছিল অদৃশ্য ট্রেড বলতে কি বোঝায়? অদৃশ্য ট্রেড মানে কি? হ্যাঁ, ট্রেড মানে আমরা জানি বাণিজ্য, ঠিক আছে। আর অদৃশ্য ব্যাপার কি? যেটাকে ধরা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। অদৃশ্য মানে দেখা যায় না, তাই না? তাহলে দেখা যায় না, এটা কার বৈশিষ্ট্য বলো তো? যে দেখা যায় না, এটা কার বৈশিষ্ট্য? এটা সেবার বৈশিষ্ট্য। হ্যাঁ, তার মানে তুমি কেন এখানে যাচ্ছ? অনেকগুলো কোচিং সেন্টার দেখলাম এটা অ্যান্সার দিছে, এটা কেন, কিভাবে অ্যান্সার হয়? এটা নেভার এভার অ্যান্সার হবে না। অবৈধ বাণিজ্য কিভাবে অ্যান্সার হবে? কখনোই অ্যান্সার হবে না। তুমি অদৃশ্য জিনিসটা দেখছো, অদৃশ্য মানে কি? এটা দেখা যাচ্ছে না। তাহলে সেবার বৈশিষ্ট্য যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো ছিল তার মধ্যে কি সেবা অদৃশ্যমানতা একটা বৈশিষ্ট্য ছিল? তো ইয়েস ছিল, সিম্পল। তাহলে তোমাকে তো একদম মানে একদম গালে তোলায় দিতেছে, আর কিভাবে প্রশ্নটা দিবে তোমার? হ্যাঁ, তাহলে সেবা বাণিজ্য চলে গেলাম। অ্যান্ড ট্রেড মানে বাণিজ্য আমরা জানি। ওকে, এই প্রশ্নটা সবার হয়েছে কিনা? এরপরে আচ্ছা, এটা একটু আমাদের কোশ্চেন টাইপিংয়ে একটু ইরোর হয়েছে, তোমরা বুঝতেছো, আমরা খুবই তাড়াতাড়ি করে করছি। এটা হচ্ছে হাসবার্গ হবে। হ্যাঁ, হাসবার্গের উপাদান তত্ত্ব অনুযায়ী বেতন ও কাজের পরিবেশ কি? আচ্ছা, হাসবার্গের যে হাইজিন উপাদানগুলো কি ছিল? হাইজিন উপাদান মানে কি? হাইজিন উপাদান মানে মেইনটেনেন্স, রক্ষণাবেক্ষণ উপাদান। তো এই যে হাইজিন বা রক্ষণাবেক্ষণ উপাদান, তাই না? হাইজিন, হাসবার্গ সাহেব, হাইজিন বা রক্ষণাবেক্ষণ উপাদান। হাইজিন উপাদানকে কি বলে? রক্ষণাবেক্ষণ উপাদান। এই রক্ষণাবেক্ষণ উপাদান, ওয়েট, এতটুকু দেখে এখানে আবার উত্তরে চলে যায়ও না, ওয়েট, দেরি করো। হাইজিন বা রক্ষণাবেক্ষণ উপাদানগুলো কি কি ছিল? হাইজিন বা রক্ষণাবেক্ষণ উপাদানগুলো কি কি ছিল আমাদের? প্রথমটা ছিল বেতন, 2 নম্বরটা ছিল নিরাপত্তা, তারপরে কি ছিল? তারপরে ছিল 3 নম্বরে পরিবেশ। তাহলে বলো এই প্রশ্নটা কে কে পারো নাই? হাইজিন বা রক্ষণাবেক্ষণ উপাদান ছিল বেতন, আর এখানে শুধু কাজের পরিবেশ। তাহলে আমি আশা করি তোমরা এটা সবাই পারছো। হাসবার্গের উপাদান তত্ত্ব অনুযায়ী এই 3টা হচ্ছে হাইজিন উপাদান বা রক্ষণাবেক্ষণ উপাদান। তাহলে এবার তুমি বলতে পারো এটা রক্ষণাবেক্ষণ বিষয়ক উপাদান। অলরাইট, খুবই সিম্পল প্রশ্ন ছিল। আমি বারবার বলতেছি 10টা প্রশ্ন যদি তুমি একটু যেহেতু এটা ক্রিটিক্যাল, তোমাকে এই পরীক্ষা কি তোমাকে বাদ দেওয়ার জন্য নেওয়া হয়, তোমাকে নেওয়ার জন্য ঢাবি পরীক্ষা নেয় না, ঠিক আছে? তো এই জন্য তোমাকে এখানে বেশি কৌশলী হতে হয়। অলরাইট, অ্যান্ড এগুলো না আমি অনেক পড়াইছি, অ্যান্ড যারা হচ্ছে মিশন এফবিএসে ক্লাস করছো তারা জানো যে 10টা প্রশ্ন কিভাবে তোমরা সঠিক করে আসতে পারতেছো, তাই না? 10টা প্রশ্ন তোমরা হেসে খেলে করে আসতে পারবা, কারণ সেভাবেই আমি পড়িয়েছি ক্লাসে। ব্যবস্থাপনার কোন স্তর কৌশলগত সিদ্ধান্তে মনোনিবেশ করে? রিমেম্বার, মনে করো
মনে করো সেই আমাদের 3টা স্তর, আমাদের সেই 3টা বিখ্যাত স্তরের কথা মনে করো, 3টা বিখ্যাত স্তরের কথা মনে পড়ে? ওয়েট, তোমাদের একটু রিমাইন্ড করে দেই। এই যে ব্যবস্থাপনার স্তর কয়টি? 3টি স্তর, উচ্চ পর্যায়ের স্তর, মধ্য স্তর আর নিম্ন স্তর। ওকে ফাইন, ব্যবস্থাপনার স্তর হচ্ছে 3টা, পাইলাম। ব্যবস্থাপনার কোন স্তর কৌশলগত সিদ্ধান্তে মনোনিবেশ করে? কৌশলগত সিদ্ধান্তে কারা মনোনিবেশ করে? উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক, যারা সিইও, যারা সচিব, মহাব্যবস্থাপক, তারাই তো কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করে, তারাই তো নীতি নির্ধারক, তাই না? তো এই জন্য ব্যবস্থাপনার কোন স্তর কৌশলগত সিদ্ধান্তে মনোনিবেশ করে? শীর্ষ স্তর। দেখো এখানে উচ্চ স্তর না বলে শীর্ষ স্তর বলছে, বিউটিফুলকে অ্যাট্রাকটিভ বলছে, এটাই হচ্ছে প্যারাফ্রেজিং, এটাই হচ্ছে কৌশল, আর কিচ্ছু না। তো উচ্চ পর্যায়, শীর্ষ স্তর, সবার এটা আই গেস হয়েছে। অলরাইট, মুভিং ফরওয়ার্ড। নিয়ন্ত্রণ একটা কি? এর থেকে সহজ প্রশ্ন মনে হয়, মানে এটা হুবহু কোনো জায়গা থেকে তুলে দিছে, বিগত বছরের প্রশ্ন থেকে তুলে দিছে। সো বললাম তো যে 10টা প্রশ্ন তুমি যদি একটু স্ট্র্যাটেজিক্যাল হও বা একটু ফোকাস ওয়েতে অ্যান্সার করে আসতে পারো, 10টা প্রশ্ন তুমি হেসে খেলে পারবা। 2টা কোশ্চেনে একটু সমস্যা আছে, 2টা কোশ্চেনে একটু ডিপ থেকে, একটু রুট থেকে হয়েছে, সেই 2টা কোশ্চেন আমি দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে নিয়ন্ত্রণ কি? নিয়ন্ত্রণ কি? সবসময় চলতে থাকে একটা চলমান একটা প্রক্রিয়া, তাই না? মানে সব কাজের সাথে, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, প্রেরণা, সমন্বয় সাধন, সব কাজের সাথে কিন্তু নিয়ন্ত্রণ থাকবেই। পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা অলওয়েজ আমি মনিটরিং করতে থাকবো। তাহলে কি এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া? এটা পারে নাই এমন কেউ আশা করি নাই। তারপরে বাংলাদেশে কোম্পানি নিবন্ধনের দায়িত্বশীল সংস্থা কোনটা? আমি এটা খুব ভালো করে তোমাদেরকে পড়াইছিলাম, 2টা ব্যাপার পড়াতে যেয়ে পড়াইছিলাম। একটা হচ্ছে অংশীদারি ব্যবসায় আর কোম্পানি সংগঠন। অংশীদারি ব্যবসায় আর কোম্পানি সংগঠন নিবন্ধন করে কে? আরজেএসসি। আরজেএসসি রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড সাথে কি থাকে? সাথে ফার্ম থাকে। হ্যাঁ, তার মানে আমাদের এই আরজেএসসি কার কার নিবন্ধন করে? আরজেএসসি একই সাথে, যেহেতু নামটা শুনেই বুঝতে পারতেছো, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এবং সাথে ফার্ম আছে, তাহলে একই সাথে এটা ফার্ম এবং কোম্পানি 2টার নিবন্ধন করে। কিন্তু অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন তো বাধ্যতামূলক না, ঐচ্ছিক, চাইলে করতে পারো, না চাইলে না করতে পারো, তবে কোম্পানির জন্য নিবন্ধন করা বাধ্যতামূলক, রাইট? ওকে, তাহলে বাংলাদেশে কোম্পানি নিবন্ধনের জন্য দায়িত্বশীল সংস্থা কোনটা? আরজেএসসি, যেটা হচ্ছে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম, অংশীদারি ব্যবসায় এবং কোম্পানির নিবন্ধন করে থাকে। পারছো এটা? আই গেস এটা অনেকবার পড়াইছি। বাজেট কোন মেয়াদে পরিকল্পনার উদাহরণ? আজকে এক্সাম হল থেকে বের হওয়ার পরে একটা মেয়ে আমাকে এই কোশ্চেনের কথা বলতেছিল যে আপু এটা তো আমি বুঝতে পারছি না। এটা কেন বুঝতে পারছো না? পরিকল্পনা তো 3 প্রকার। হ্যাঁ, প্রথমে হচ্ছে তোমার মেয়াদের ভিত্তিতে, সংগঠনের ভিত্তিতে, প্রকৃতির ভিত্তিতে। এখন মেয়াদের ভিত্তিতে খুব সহজ একটা প্রশ্ন দিছে, এই যে মেয়াদের ভিত্তিতে তো 3 প্রকার, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী আর দীর্ঘমেয়াদী। এন্ড বাজেট কাকে বলে? বাজেট হচ্ছে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। বাজেট যেহেতু সাধারণত 1 বছরের জন্য করা হয়ে থাকে, তাহলে 1 বছরের জন্য, 1 বছরের মধ্যে কোন পরিকল্পনা করা হয়? অবশ্যই স্বল্প মেয়াদী পরিকল্পনা। তো এটা নিয়ে তো তোমরা এত প্যানিক করলে হবে? এটা আবার কোশ্চেন করতেছে যে বাজেট কোন ধরনের পরিকল্পনা? বাজেট তো মেয়াদ ভিত্তির মধ্যে 3টা পরিকল্পনার মধ্যে স্বল্প মেয়াদী পরিকল্পনা, কারণ সেটা 1 বছরের মধ্যের জন্যই করা হয়। আশা করি এটাও তোমরা সবাই পারছো। আজকে আপনার সাথে দেখা হয়েছে রোহানা, ওয়ালাইকুম আসসালাম। এই তো রোহানার সাথে দেখা হয়েছে, আরো অনেকের সাথে দেখা হয়েছে, তোমাদের সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। ওকে, তারপরে এই প্রশ্নটা না অনেক কোচিং সেন্টার ভুল দিছে, তো খুবই স্বনামধন্য কোচিং সেন্টাররা ভুল দিছে। একটু আগে একটা দেখায় আসলাম যে ওটা ভুল দিছে, এটাও ভুল দিছে। ভালো করে দেখো, রিফাইনিং মানে কি তারা বুঝে না? রিফাইনিং মানে কি? রিফাইনিং মানে কি উত্তোলন করা? হ্যাঁ, সবাই দিছে নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প হবে না, হবে না, হবে না। কেন হবে না? দেখো ভালো করে শোনো। পেট্রোলিয়াম আমি যদি তুলতাম, উত্তোলন করতাম বা তোলা জাতীয় কিছু বুঝাইতো, সেটা আমি ভূগর্ভ থেকে, ভালো করে শোনো, নিষ্কাশন শিল্প কাকে বলে? নিষ্কাশন শিল্প হচ্ছে আমি ভূগর্ভ থেকে যে কোনো কিছু তুললেই হবে, সেটা মাছ তুলি, নিচ থেকে কিছু একটা তুললে হবে, মাছ তুলি, সেটা কয়লা তুলি, যা কিছু তুলতে হবে, নিচ থেকে কিছু একটা তুলতে হবে। তা আমি তো তুলতেছি না, আমি পেট্রোলিয়ামকে বলছি রিফাইনিং করতেছি। পেট্রোলিয়ামকে কি করতেছি? পরিশোধন করতেছি। পরিশোধন করে সেখান থেকে আমি ডিজেল, অকটেন এইসব কিছু বানাচ্ছি। তার মানে কি আমি এটা কি করা? রিফাইনিং মানে পরিশোধিত করে এখান থেকে কি করা?
রিফাইনিং মানে জানতে হবে, রিফাইনিং মানে কি? পরিশোধন করা, পেট্রোলিয়ামকে পরিশোধন করে ডিজেল এন্ড অন্যান্য তোমার গ্যাস জাতীয় জিনিসপত্র তৈরি করা। তাহলে এটার উত্তর কি হবে? যেহেতু তৈরি করা বা রূপান্তর করা হচ্ছে, পেট্রোলিয়ামকে পরিশোধন করে অন্য গ্যাসে অন্য কিছুতে রূপান্তর করা হচ্ছে, তাহলে কি হবে? ইয়েস, ইউ আর কারেক্ট, উৎপাদন শিল্প। মানে একটা কিছু থেকে কি করা হচ্ছে? রূপ পরিবর্তন করা হচ্ছে, পেট্রোলিয়াম থেকে পরিশোধন করে কি করা হচ্ছে? রূপ পরিবর্তন করা হচ্ছে উৎপাদন শিল্প। কোচিং সেন্টার দিয়ে রাখছে নিষ্কাশন শিল্প। সো বুঝতে পারছো দ্য ডিফারেন্স? রিফাইনিং মানে তারা কি জানে না? আমি তো বুঝলাম না। তুমি পেরেছো কিনা? তুমি যদি পেরে থাকো তার মানে তুমি অনেক স্বনামধন্য কোচিং সেন্টার থেকে তুমি অনেক বেটার পজিশন হোল্ড করতেছো। নিচের কোনটি কার্য বহির্ভূত প্রশিক্ষণ পদ্ধতি? এটা গতদিন পড়াইছি, সাজেশন ক্লাসেও অনেকবার বলে দিছি, সেখান থেকে এই প্রশ্নটা মানে চলে আসছে। তবে এটা তোমার উদাহরণগুলো মেলে নাই, হ্যাঁ, যে তোমার অপশনগুলো মেলে নাই। তাহলে এটা কি? এটা হচ্ছে অফ দ্য জব ট্রেনিং। অফ দ্য জব ট্রেনিং কি ধরনের ট্রেনিং? অফ দ্য জব ট্রেনিং। তো অফ দ্য জব ট্রেনিং কাকে বলে? নিচের কোনটি কার্য বহির্ভূত প্রশিক্ষণ পদ্ধতি, মানে কাজের বাইরে। তাহলে কাজের মধ্যে কোনগুলো ছিল? কাজের মধ্যে ছিল পদ পরিবর্তন বা পদ আপর্তন, এটা ছিল। তারপরে হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ, এটাও ছিল। বিশেষায়িত কোনো কাজ করায়নি, বেশি স্পেসিফিক কাজ, এই তিনটাই ছিল। আমার প্রশ্ন চাইছে কোনটা বহির্ভূত, তার মানে কোনটা কাজের বাইরের প্রশিক্ষণ পদ্ধতি? সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রশিক্ষণ। তুমি যদি বাদ দেওয়ার খেলা খেলতে পারো, এই কোশ্চেনের অ্যান্সার তুমি করে আসতে পারবা, হেসে খেলে করে আসতে পারবা। এই স্ট্র্যাটেজিও আমি তোমাকে শিখাইছি যে কোনটা অফ দ্য জব ট্রেনিং বা কাজের বাইরে প্রশিক্ষণ। তাহলে তুমি তো জানো কাজের মাধ্যমে প্রশিক্ষণ বা অন দ্য জব ট্রেনিং এর উদাহরণগুলো যে 4-5টা আছে, খুব বেশি গুরুত্বপূর্ণ 5টা আছে, তার মধ্যে এই 3টা দিয়ে দিছে। এটা বোঝাই যাচ্ছে যে কোনটা অফ দ্য জব ট্রেনিং, কাজের বাইরে। তার মানে এটাও তোমার হওয়া উচিত। তার মানে আমি বলেছি না যে 10টা তুমি যদি একটু স্ট্র্যাটেজিক্যাল হও 10টা তুমি ইজিলি করতে পারবা। কোন 2টাতে আটকাবা আমি যাচ্ছি। কার্যভিত্তিক সংগঠনের মূল ভিত্তিক। আচ্ছা, কার্যভিত্তিক সংগঠন যখন আমি তোমাদেরকে পড়াইছিলাম, বা আমি পড়াই নাই ধরো, তারপরেও তুমি এই যে কার্য মানে কি? কাজ, এখানে কি কার্যভিত্তিক সংগঠনের মূল ফোকাসটা কাকে দেয়? কর্মীদেরকে না দিয়ে কাজকে ফোকাস দেয়, রাইট? তাহলে আমি এখান থেকে খুঁজবো কাজের বিশেষজ্ঞতা। এক কথায় খুবই সিম্পল, এই যে কাজ দেখছো, কাজ কাজকে টানতেছে, কাজ কাজকে রিলেট করতেছে, এর থেকে সহজ কিছু হয়? হ্যাঁ, এই যে কার্যভিত্তিক সংগঠনের মূল ভিত্তি তাহলে কি? কাজের বিশেষজ্ঞতা, কাজকে ফোকাস দিচ্ছে, কাজ কত ভালোভাবে হচ্ছে এটাকে ফোকাস দিচ্ছে। অলরাইট, এটাও সবার হওয়া উচিত। নিম্নলিখিত কোনটি কাটলুইন? এই যে বলেছিলাম না যে 2টা প্রশ্ন তোমরা একটু হিমশিম খাবা, 2টা প্রশ্ন একটু রুট থেকে হয়েছে, একটু ডিপ থেকে হয়েছে। তো এমনটা তো হবেই, কারণ ঢাবি কি সব প্রশ্ন তোমাকে একদম হুবহু দিবে বা সব প্রশ্ন একবারে কমন করে দিবে? কারণ এটা তো বাদ দেওয়ার পরীক্ষা, এটা তো নেওয়ার পরীক্ষা না। আর তোমাকে যে একদম 60-এর মধ্যে 60 পাইতে হবে তেমনটাও না। চান্স পাওয়ার জন্য 60-এ 60 পাওয়া লাগে না, হতে হয় স্মার্ট অ্যান্ড কৌশলী। ঠিক আছে, ওকে। নিম্নলিখিত কোনটি কাটলুইন? তো এই যে কাটলুইন এই ব্যক্তিটা নিয়ন্ত্রণ সম্পর্কে অনেকে, নেতৃত্ব সম্পর্কে, নেতৃত্বের ধরন নয়। প্রশ্নটা পড়ি, নিম্নলিখিত কোনটি কাটলুইন বর্ণিত নেতৃত্বের ধরন নয়? কোনটা না? এখন এই কাটলুইন সাহেব নেতৃত্বের 3টা ধরনের কথা বলে গেছে। উনি নেতৃত্বের 3টা ধরনের কথা বলে গেছে। একটা হচ্ছে স্বৈরাচারী, একটা হচ্ছে গণতান্ত্রিক, আর একটা হচ্ছে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। এই 3টা নেতৃত্বের কথা সে হচ্ছে বলে গেছে। কোনটার কথা বলে নাই? সে বলে নাই আমলাতান্ত্রিক নেতৃত্ব। এই প্রশ্নটা সবার পক্ষে পারা সম্ভব না, আমি জানি। তাহলে এই প্রশ্নটা তোমার অ্যান্সার করার দরকার নাই, কারণ তোমার 60-এর মধ্যে 60 তো পাওয়ার দরকার নাই, তাই না? যাদের এটা কমন পড়ছে বা যারা এটা জানো, শিওর জানো, আর অনেকে এটা হয়তো বা দাগাইছে, অ্যান্সারটা হয়ে গেছে, তারা এখন লাফালাফি করতেছে, করো, সমস্যা নাই। তো নিম্নলিখিত কোনটি কাটলুইন বর্ণিত নেতৃত্বের ধরন না? কোনটা ধরন না? উনি হচ্ছে 3টা নেতৃত্বের কথা বলে গেছে, আর এই যে আমলাতান্ত্রিক নেতৃত্বের কথা সে বলে নাই। সো এটা একটু পড়তে হবে, না হলে এটা পারবাই না। এটা স্ট্র্যাটেজি দিয়ে সম্ভব না, কৌশল দিয়ে সম্ভব না। ব্যবস্থাপনার কোন নীতি?
এই যে স্বনামধন্য টিচাররা আরেকটা ভুল করছে, বুঝছো? স্বনামধন্য টিচাররা ভুল করছে। এই ব্যবস্থাপনার কোন নীতি শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে সমতার গুরুত্ব দেয়? এখন হেনরি ফিলের যে 14টা নীতি ছিল, হ্যাঁ 14টা যে নীতি ছিল, ওর মধ্যে একটা নীতি শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে, মানে শ্রমিক এবং ব্যবস্থাপনা যেন খুবই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে, সহযোগী হিসেবে কাজ করতে পারে, সেটাকে ফোকাস করছে। যেটা কিনা অনেক কোচিং সেন্টারে ন্যায়পরায়ণতা দিছে। কেন ন্যায়পরায়ণতা কেন হবে? ওর সাথে কি আমার ন্যায়পরায়ণ আচরণ করতে বলতেছি না, ওর সাথে তো আমার শৃঙ্খলাও করতে বলতেছি না। আদেশের একতা বা আদেশের ঐক্যতা মানে কি? আদেশের ঐক্যতা মানে হচ্ছে আমি একজন থেকেই আমি হচ্ছে তোমার আদেশ পাবো, একটা শ্রমিক একজনের থেকেই আদেশ পাবে। তাহলে অ্যান্সারটা হবে দলগত মনোভাব। দলগত মনোভাব যেটাকে তোমার বলা হয়, দলগত মনোভাবকে বলা হয় ইংলিশে স্পিরিট দি কর্পস, স্পিরিট দি কর্পস। অ্যান্ড এই নীতির দলগত মনোভাব, এই নীতির মূল উদ্দেশ্যই হচ্ছে শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে সমতা বিধান করে শ্রমিক এবং ব্যবস্থাপনা যেন সহযোগী হিসেবে একে অন্যের সাথে খুব ভালোভাবে কাজ করতে পারে। সো এই ছিল ওকে, এটা লাস্ট কোশ্চেন, হ্যাঁ, যে নিচের কোনটি অভ্যন্তরীণ নিয়োগ? এটা খুবই খুবই সহজ একটা প্রশ্ন। হ্যাঁ, এটা যে পারবে না, আমি দুইটা প্রশ্নের কথা বলেছি। একটা হচ্ছে এটা, এই যে এটা একটু কনফিউজিং ব্যাপার, কারণ যেহেতু নামটা একটু প্যারাফ্রেজিং করছে, আর এইটা একটু কনফিউজিং ব্যাপার। এই দুইটা ছাড়া বাকি 10টা হেসে খেলে পারার কথা। হ্যাঁ, নিচের কোনটি অভ্যন্তরীণ নিয়োগ উৎস হিসেবে বিবেচিত? কর্মী সংস্থানের তোমার কর্মী নিয়োগ করার দুইটা উদ্দেশ্য আছে, একটা অভ্যন্তরীণ উদ্দেশ্য আর একটা বাহ্যিক উদ্দেশ্য, বাহ্যিক উৎস, তাই না? অভ্যন্তরীণ উৎস আর বাহ্যিক উৎস। তাহলে কোনটি অভ্যন্তরীণ নিয়োগ উৎস, মানে কোনটা অভ্যন্তরীণ? এত পরিমাণে সহজ একটা প্রশ্ন, কি বলবো। তো এটা কোনটা অভ্যন্তরীণ, মানে প্রতিষ্ঠানের ভেতর থেকেই হয়। প্রতিষ্ঠানের ভেতর থেকে কি চাকুরির পোর্টালে হয় না, বিজ্ঞাপনে হয় না, কর্মসংস্থান সংস্থা হয় না, কোনটা হয়? পদোন্নতি, পদের উন্নতির মাধ্যমে অভ্যন্তরীণ নিয়োগ উৎস থেকে আমরা কর্মী হায়ার করে থাকি। সো এই ছিল আমাদের ম্যানেজমেন্টের মানে খুবই পারফেক্ট অ্যান্ড ইফেক্টিভ সলিউশন। অন্যান্য স্বনামধন্য কোচিং সেন্টার অনেক ভুল টুল করেছে, তবে ভুলে আমরা ভুলে যাব না, আমরা সঠিক উত্তরটা সবার মাঝে ছড়িয়ে দিব। সো আমি এখন ডেকে নিচ্ছি আমাদের মাইটি হাবিব ভাইয়াকে ফাইনাল সলিউশন করার জন্য। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্নেহা, খুব সুন্দর করে তোমাদের সব কিছু বুঝিয়ে দিছে। আমরা হচ্ছে এখন তোমাদেরকে ফাইন্যান্সের যে সলিউশন সেটা দিব। সো আই হোপ, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে যত মানে প্রত্যেকটা সাবজেক্ট 5টা সাবজেক্ট থেকে আমার মনে হয়েছে সবচাইতে সহজ যে কোয়েশ্চেনটা হয়েছে সেটা হলো ফাইন্যান্স ছিল। ফাইন্যান্সে একদম মানে 20-এ 20 পাওয়ার মতোই কোশ্চেন ছিল। যদি না তুমি না পাও সেটা আসলে তোমার আমার বলবো যে হয়তো তুমি প্রপারলি ম্যানেজ করতে পারো না, টাইম ম্যানেজ করতে পারো না, বা কিছু একটা হয়তো প্রবলেম ছিল। বাট কোয়েশ্চেনে আননোন কিছু ছিল না, আনকমন কিছু ছিল না, প্রবলেমেটিক কিছু ছিল না। সো লেটস সি আমাদের ফাইন্যান্সে কি কি ছিল, আমরা অ্যান্সারগুলো কি কি নিচ্ছি। সরি, আচ্ছা আমরা তাহলে ডিরেক্ট আমাদের ফাইন্যান্সে চলে যাই। এটা হচ্ছে মার্কেটিং, দেন হচ্ছে আমরা যাব ফাইন্যান্সে, ফাইন্যান্স, তারপরে কোথায়, 1 মিনিট, এই যে এখান থেকে শুরু হয়েছে ফাইন্যান্স। হ্যাঁ, প্রথম কোশ্চেনটা ছিল ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। ওকে, ক্যাশ রিজার্ভ রেশিও হচ্ছে যার কাছে রাখা হয়। তোমরা সবাই শুনছো না যে নগদ জমার হার, কেন্দ্রীয় ব্যাংকের যে 3টা নীতি ছিল ঋণ নিয়ন্ত্রণের, প্রধানত 2টা পদ্ধতি আছে, একটা সংখ্যাত্মক একটা গুণগত। আর সংখ্যাত্মকের মধ্যে আবার 3টা পদ্ধতি ছিল, একটা হচ্ছে ব্যাংক হার পদ্ধতি, আর একটা হচ্ছে নগদ জমার হার পদ্ধতি, আর একটা ছিল হচ্ছে খোলা বাজার কার্যক্রম নীতি। এখানে নগদ ক্যাশ রিজার্ভ মানে হচ্ছে নগদ জমার হার, এটাকে মিন করতেছে। ক্যাশ রিজার্ভ রেশিও মানে নগদ জমার হারকে মিন করতেছে, এটা তোমরা সবাই জানো। সো নগদ জমার হার, আচ্ছা কোথায় জমা রাখতে হয়, কোথায় জমা রাখতে হয়, কারা জমা রাখে, তোমরা সবাই জানো। বাণিজ্যিক ব্যাংকগুলো কে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, এইটার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। সো এখানে বলা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও যার কাছে রাখা হয়, কার কাছে রাখা হয়, তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে রাখা হয়। কারা রাখে? বাণিজ্যিক ব্যাংকগুলো রাখে। সো ভেরি সিম্পল একটা কোয়েশ্চেন ছিল 1 নাম্বার।
দেন পরেরটা হচ্ছে ব্যাংক আর গ্রাহক সম্পর্কের ভিত্তি হলো কি, মানে ব্যাংকের সাথে তুমি একটা অ্যাকাউন্ট খুলছো ব্যাংকে, সো তোমার সাথে ব্যাংকের রিলেশনটা কি হবে সেটা কিন্তু কোশ্চেন করেছে। অংশীদারিত্ব না, তোমার কি কোনো মানে লাভের অংশ দিচ্ছে, ব্যাপারটা এমন না, অথবা লাভ ক্ষতি বন্টন করে নিচ্ছে, ব্যাপারটা এমন না, এটা কোনো অংশীদারি ব্যবসায় না, এটা একটা কোম্পানি ব্যবসায়, ব্যাংকিং কোম্পানি ব্যবসায়। এজেন্সি না, কোনো এটা প্রতিনিধিত্বকারী এজেন্সি, কোনো কোম্পানি না, কোনো এজেন্সি না এটা। তারপর হচ্ছে নিয়োগকর্তা কর্মচারী, তোমাকে কি ওরা নিয়োগ দিচ্ছে বা তুমি কি ওখানকার স্টাফ না, তুমি একজন ক্লায়েন্ট, একজন গ্রাহক। সো তোমার সাথে সম্পর্ক হবে দেনাদার পাওনাদারের সম্পর্ক। কেন বলা হচ্ছে? কারণ তুমি যখন ব্যাংকে টাকা জমা রাখতেছো, ব্যাংক হচ্ছে, ধরো আমি মনে করতেছি এটা তুমি, আমি মনে করতেছি এটা আমি, হ্যাঁ এটা আমি, আর এটা হচ্ছে ব্যাংক, কোনো একটা ব্যাংক, ধরো এবিসি ব্যাংক, এবিসি ব্যাংক। তুমি যখন ব্যাংকের টাকা জমা রাখতেছো, তাহলে ব্যাংকের কাছ থেকে তুমি টাকাটা যে কোনো সময় পাবা। সেটা হচ্ছে তোমার জন্য একজন দেনাদার, তোমার জন্য ব্যাংক হচ্ছে দেনাদার, কারণ যে কোনো সময় ওর কাছ থেকে টাকা নিতে পারবা। ঠিক সেম ওয়েতে তুমি হচ্ছ ব্যাংকের জন্য একজন পাওনাদার। কি বলতো? পাওনাদার। কেন পাওনাদার? কারণ তুমি যখনই চাও, যখনই ব্যাংকের কাছে যাও, তোমাকে সেই জমাকৃত টাকা ফেরত দিতে ব্যাংক বাধ্য। তার মানে ব্যাংকের জন্য তুমি হচ্ছ পাওনাদার, আর তোমার কাছে ব্যাংক হচ্ছে দেনাদার। সো সম্পর্কটা হবে দেনাদার পাওনাদারের সম্পর্ক। দেন পরের কোশ্চেনে যদি আমরা যাই, বীমা ব্যবসায়ের মূল ভিত্তি। ওকে, সো প্রথম কোশ্চেনটা ছিল কোথা থেকে? এটা ছিল ব্যাংকিং থেকে। তারপরে এর আগের কোশ্চেনটা ছিল ক্যাশ রিজার্ভ রেশিও, এটা ছিল কেন্দ্রীয় ব্যাংক থেকে, মানে অ্যাকাউন্টিং ব্যাংকিং এর চ্যাপ্টার 2 থেকে, কেন্দ্রীয় ব্যাংক থেকে। আর পরেরটা হচ্ছে চ্যাপ্টার 1 থেকে আসছে। তারপরটা হচ্ছে বীমা ব্যবসায়ের মূলনীতি, এটা হচ্ছে চ্যাপ্টার 10 থেকে আসছে, সেকেন্ড পেপারে চ্যাপ্টার 10 থেকে আসছে। তিনটা কোশ্চেন পড়ছি, তিনটাই কিন্তু এখন সেকেন্ড পেপারে আমরা পাইছি। বীমা ব্যবসায় কেন করে? ঝুঁকি কমানোর জন্য। বীমা মানুষ করেই ঝুঁকি কমানোর জন্য। আমার একটা বাইক আছে, সেই বাইকটা অ্যাক্সিডেন্ট করে কোনো ক্ষতি হবে, সেই ক্ষতির একটা ক্ষতিপূরণ পাওয়ার জন্যই, আমার সেই যে ঝুঁকি আছে সেই ঝুঁকিটা কমানোর জন্যই কিংবা ডিস্ট্রিবিউট করার জন্যই মেনলি আমরা বীমা করি। সো বাকিগুলো এখানে আমার উদ্দেশ্য না, মুনাফা আমার প্রাইম উদ্দেশ্য না, আমাকে কোনো মুনাফা দিবে না, ঠিক এক্স্যাক্টলি যেটা ক্ষতি হয়েছে সেটাই আমাকে দিবে। সো মুনাফা না, ঝুঁকি বন্টনটাই হবে হচ্ছে এখানে মেইন। সেবা না, এটা যদিও একটা সেবা হিসেবে কাউন্ট করতে পারো, বাট এটার আমার যে কি বলে প্রাইম যে রিজনটা, কারণটা, সেটা কিন্তু সেবার না, ঝুঁকি বন্টন, এটা সবাই পারো। সো বিনিয়োগ, এগুলো হচ্ছে সেকেন্ডারি, তুমি ধরতে পারো যে যে টাকা জমাবা সেগুলো তুমি অন্য জায়গায় বিনিয়োগ করবা, এগুলো হচ্ছে সেকেন্ডারি, বাট প্রাইমটা হচ্ছে এটা। ওকে, সো পরেরটা যদি আমি যাই, সবচেয়ে পুরাতন বীমা, এটাও আসছে তুমি চ্যাপ্টার 10 থেকে। দেখছো দুইটা কোশ্চেন আসছে চ্যাপ্টার 10 থেকে, কিংবা এটা চ্যাপ্টার 10 না হলে তুমি চ্যাপ্টার 11 তুমি ধরতে পারো, চ্যাপ্টার 11 ধরতে পারো। ওকে, সবচেয়ে পুরাতন বীমা, সবচাইতে পুরাতন বীমা ছিল হলো নৌ বীমা, সবচাইতে পুরাতন ছিল হচ্ছে নৌ বীমা। অগ্নি বীমা আসতে পরে, তারপর জীবন বীমা, অন্যান্য বীমা, মানে আদার্স যে বীমাগুলো আছে সবগুলো আসছে আরও পরে। সো প্রথম ছিল হলো নৌ বীমা, লয়ার্স কোম্পানি ছিল, ইংল্যান্ডে একটা লয়ার্স কোম্পানি ছিল, সেই লয়ার্স কোম্পানির মাধ্যমে নৌ বীমার যাত্রা শুরু হয়। ফাইন, এরপরেরটা হচ্ছে নিচের কোনটি বাহ্যিক অর্থায়ন, এটা হচ্ছে ফাইন্যান্স থেকে, ফাইন্যান্স চ্যাপ্টার 2 থেকে, ফাইন্যান্সের চ্যাপ্টার 2 থেকে। কোনটি নিচের কোনটি বাহ্যিক অর্থায়নের উৎস? বাহ্যিক অর্থায়ন মানে কি? প্রতিষ্ঠানের ভিতর না, বাইরের মানুষদের কাছ থেকে যখন হচ্ছে টাকা কালেকশন করে, সেটাকে বলা হয় হচ্ছে তোমার বাহ্যিক অর্থায়নের উৎস। ওকে, সো বাহ্যিক অর্থায়ন ছিল কোনটা? বাহ্যিক অর্থায়ন ছিল হচ্ছে শেয়ার ইস্যু। শেয়ার অনেক ধরনের হইতে পারে, সাধারণ শেয়ার হইতে পারে, অগ্রাধিকার শেয়ার হইতে পারে, হোয়াটএভার ইট ইজ, অগ্রাধিকার শেয়ার হইতে পারে। সো দেখো, এটাতে আমি পরে আসতেছি। সংরক্ষিত আয়, সংরক্ষিত আয় মানে কি? মুনাফার যে অংশটা জমা করে রেখে দেয় ফিউচারে ব্যবহার করার জন্য, সেটা কিন্তু প্রতিষ্ঠানের ভিতরের একটা ফান্ড, সেটা হচ্ছে অভ্যন্তরীণ। অবচয় বা পুঞ্জীভূত অবচয়, যে ফান্ডটা থাকে জমা করে রাখা হয় যেখানে টাকা, সো এটাও একটা হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরের ফান্ড। প্রভিডেন্ট ফান্ডটাও হচ্ছে নিজের জমাকৃত টাকা। যেমন হচ্ছে তুমি যদি হচ্ছে কোথাও চাকরি করো, তুমি নিজের টাকা দিয়ে হচ্ছে আমাদের প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা রাখতে হয়, দেন পরবর্তীতে এটা তোমাকে পেনশনের সময় এটা একসাথে ফেরত দেয় একসাথে, তুমি এটা একটা তোমার। ঠিক সেমভাবে প্রতিষ্ঠানের যেটা প্রভিডেন্ট ফান্ড, সেই টাকাটা প্রতিষ্ঠানেরই। সো এটা হচ্ছে অভ্যন্তরীণ। শুধু শেয়ার ইস্যুটা হচ্ছে বাহ্যিক। কেন বাহ্যিক? কারণ হচ্ছে শেয়ার ইস্যু করে কার কাছে? জনসাধারণের কাছে। সো জনসাধারণ, পাবলিক পিপল, সবাই তো আর মনে করো কোম্পানির পার্ট না, কোম্পানির অভ্যন্তরীণ পার্ট না। সো যেহেতু বাইরের মানুষদের কাছ থেকে টাকা সংগ্রহ করতেছে এই শেয়ার ইস্যুর মাধ্যমে, সো এটাই হচ্ছে বাহ্যিক অর্থায়নের একটা সোর্স। পরেরটা,
সীমিত সম্পদকে নির্দিষ্ট গ্রহণযোগ্য প্রকল্পসমূহের মধ্যে বন্টনের প্রক্রিয়াকে কি বলা হয়? এটা হচ্ছে চ্যাপ্টার আসছে তোমার, চ্যাপ্টার আসছে হলো চ্যাপ্টার 8 থেকে, ফাইন্যান্সের চ্যাপ্টার 8 থেকে এটা আসছে, মূলধন বাজেটিং যে চ্যাপ্টারটা। সীমিত সম্পদ, তোমার তোমার টাকা আছে কম, ধরো তোমার কাছে আছে 1 লাখ টাকা, টাকা আছে কত? 1 লাখ টাকা। এখন সেই টাকাটা তুমি কোথাও ইনভেস্ট করতে চাচ্ছ, নির্দিষ্ট গ্রহণযোগ্য প্রকল্পসমূহের মধ্যে বন্টনের প্রক্রিয়াকে কি বলা হয়? তোমার হাতে অনেকগুলো প্রকল্প আছে, সবগুলাই প্রফিটেবল। ধরো এ বি সি ডি, তোমার কাছে 4টা প্রকল্প আছে, কিন্তু তুমি সব প্রকল্পে ইনভেস্ট করতে পারবা না প্রফিটেবল হওয়া সত্ত্বেও, কারণ তোমার টাকা কম, টাকা নাই। এজন্য এগুলোর মধ্য থেকে সিলেক্টিভ কিছু প্রকল্পে তোমার ইনভেস্ট করতে হবে, যেগুলো হবে মোর প্রফিটেবল দেন আদার অপশনস অর আদার প্রজেক্টস। শুধু আমি ধরে নিচ্ছি বি এবং সি, এখানে তুমি 60 এবং 40,000 করে করে তুমি ইনভেস্ট করে ফেলবা। সো এটাকেই বলা হয় মূলধন রেশনিং, এটাকে বলা হয় মূলধন রেশনিং বা ক্যাপিটাল রেশনিং। মূলধন কাঠামো মানে কি? মূলধন কাঠামো মানে হচ্ছে তোমার শেয়ার কত থাকবে, তোমার বন্ড কত থাকবে, ডিবেঞ্চার কত থাকবে, অগ্রাধিকার শেয়ার কত থাকবে, এগুলোর সবগুলোর যে কম্বিনেশন, এটাকে বলা হয় মূলধন কাঠামো। আর্টিকেল অ্যাভারেজ মানে হচ্ছে এটা মানে ঋণ পেমেন্ট করার জন্য তোমার কতটুক অ্যাসেট আছে, কতটুক, অথবা তোমার কতটুক হচ্ছে ইকুইটি আছে, এইসব জিনিস মিন করে। সো এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই আসলে। লভ্যাংশ নীতি মানে কি? তুমি কতটুক ফিউচারে লভ্যাংশ দিবা আর কতটুক তুমি সংরক্ষিত হিসেবে রেখে দিবা, এটার নামই হচ্ছে লভ্যাংশ নীতি। সো এটার সাথে আসলে এগুলোর কোনো সম্পর্ক নাই, এটা আসছেই হলো এই মূলধন রেশনিংটার জন্য। সো চ্যাপ্টার 8 গেল। পরে হচ্ছে প্রতিটি শেয়ার। এই ম্যাথটা তোমাদেরকে আমি বারবার বলতেছিলাম, অনেকে কনফিউজড ছিল যে মানে তোমাদের কি কেউ কোনো কোশ্চেন করছে নাকি? আমি তো এখানে কিছু দেখি নাই। লাস্ট 2টা কোশ্চেন করা হয়নি? কোন 2টা কোশ্চেন ভাইয়া? আমি করে দিব, তাইলে কোনোটা যদি বাদ যায় আমি করে দিব। মার্কেটিং হচ্ছে, মার্কেটিং তো দিয়ে দিবে তোমাদের, মুশফিক ভাই একটু পরে দিয়ে দিবে, তোমরা থাকো। ওকে, সো আমি বাকিটা একটু শেষ করে দেই, আর অ্যাকাউন্টিং যদি বাকি থাকে ওটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। কোনটা বাকি ছিল আই ডোন্ট নো। ফাইন, এই একটা ম্যাথ মনে হয় মানে ম্যাথ আসতে মনে হয় এখান থেকে আসে, ব্যাপারটা এখন এমন হয়ে গেছে। অনেকবার এই টাইপের ম্যাথ আসছে, এই সেম কোয়েশ্চেন অনেকবার আসছে, বুঝছো? সো একটাই শুধু এমসিকিউতে 12টা কোয়েশ্চেনের মধ্যে একটাই ম্যাথ আসছে, এবং এটাই হচ্ছে সেই একটা ম্যাথ, এত ইজিয়েস্ট। দেখো এটার ফর্মুলাটা কি? এটার ফর্মুলাটা হচ্ছে প্রথমে বসাতে হয় তোমার আয়টা, ডিভিডেন্ডটা এখানে ডি বসাতে হয়, অথবা আয় যদি ইন্টারেস্ট থাকে আয় বসাতে হয়, দেন প্লাস করতে হয় তোমার P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P0। এটা হচ্ছে চ্যাপ্টার 9 তোমার যে ঝুঁকি ও মুনাফার হার না, সেটার যে প্রথম ফর্মুলাটা, একদম ফার্স্ট ফর্মুলাটাই হচ্ছে এটা, আয়ের হার বের করা, মুনাফার হার বের করা। সো ডিভিডেন্ড অথবা ইন্টারেস্ট প্লাস P1 মানে হচ্ছে সেলস প্রাইস, সেলস ভ্যালু, আর এটা হচ্ছে পারচেজ প্রাইস, পিপি পারচেজ প্রাইস, ডিভাইডেড বাই P0, P0 মানে হচ্ছে পারচেজ প্রাইস। সো আমার এখানে ডিভিডেন্ড কত একটু বলো তো? ডিভিডেন্ড হচ্ছে 5 টাকা। কয় টাকা ডিভিডেন্ড? 5 টাকা। সো 5 বসালাম, প্লাস P1 মানে হচ্ছে তোমার সেলস ভ্যালু, মানে বিক্রি যে মূল্যটা, এটাকে বলা হয় এসবি, সেলস ভ্যালু বা সেলস প্রাইস, মানে P1 দিয়ে ডিনোট করা হয় 125 টাকা। সো প্লাস 125 টাকা মাইনাস পারচেজ প্রাইস কত ছিল? 100 টাকা দিয়ে আমি কিনছিলাম, সো মাইনাস 100 ডিভাইডেড বাই 100, যেহেতু এই যে P0 মানে হচ্ছে পারচেজ প্রাইস 100। ফাইন। সো উপরে 5 প্লাস 125 থেকে তুমি 100 মাইনাস করো, তাহলে কত থাকে? 25 থাকে। সো আমি কাটাকাটি করে একসাথে যদি লিখে দিই, 25 আর 5 যোগ করলে কত হয়? 30 হয়। সো উপরে 30, ওকে, উপরে 30, নিচে হলো 100। খুব ইন্টারেস্টিং হচ্ছে, যখনই মুনাফার হার বের করতে যাবা ফর্মুলাতে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ফর্মুলাতে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, এখানেও 100 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে দেখো কাটাকাটি চলে গেছে। তুমি আবার এই পাকনামি করতে যাও না, প্রথমে 30কে 100 দিয়ে ভাগ করবা, প্রথমে 30কে 100 দিয়ে, ও করে তো চলে আসছে, এখানে তো করার সুযোগ নাই, সুন্দর সুন্দর কাটা দিছো। আবার 3কে 10 দিয়ে ভাগ করবা, ভাগ করে যেটা আসছে সেটাকে আবার তুমি 100 দিয়ে গুণ করতে যাবা। নো, এগুলো যে করতে গেছো সে ধরা খায় গেছো। সো 100 কাটাকাটি যাবে, এই 30 এটাকে পার্সেন্টেজ আকারে লিখতে হবে। সো 30% এটা কত থাকে? 30% এটা কত থাকে? সি নাম্বার, এই হচ্ছে সি নাম্বার। ফাইন, এবার আসো নেক্সট ওয়ান। নিচের কোনটি আর্থিক ব্যবস্থাপকের কাজ? এটা হলো চ্যাপ্টার 1 থেকে আসছে আর কি, চ্যাপ্টার 1 থেকে আসছে। যে আর্থিক ব্যবস্থাপক কি করে? ইনভেস্টমেন্ট ডিসিশন নেই, কোনটা হয় না অ্যাকাউন্টিং একটু দেখো আমারে বইলো। সো নিচের কোনটি আর্থিক ব্যবস্থাপকের
কাজ, ও দুইটা কাজ করে প্রধানত। একটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত নেয়, অর্থায়ন সিদ্ধান্ত নেয়। আরেকটা কাজ করা লাগে সেটা হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত নেওয়া লাগে। সেখানে আছে কোনটা দেখো তো? নিয়ন্ত্রণ না, এগুলো ম্যানেজারের কাজ, মানে কি বলবো যে ম্যানেজমেন্ট এগুলো আছে। সমাধান এগুলো এখানকার কাজ না, মুনাফার জন্য উদ্দেশ্য না। সো বিনিয়োগ সিদ্ধান্ত অথবা আর্থিক সিদ্ধান্ত এগুলোই হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের কাজ। এবার আসো পরেরটা, অর্থের সময় মূল্য নিচের কোনটির উপর নির্ভর করে না। এটা হচ্ছে চ্যাপ্টার 3 থেকে আসছে। ভেরিয়েশনটা দেখছো? এটা আসছে চ্যাপ্টার 3 থেকে। সো অনিশ্চয়তা, সামনে অনিশ্চিত, আগামী 5 বছর অনিশ্চিত, এই জন্য আমি এখনকে প্রায়োরিটি দিব। সো এটা একটা কারণ। করে না জিজ্ঞেস করছে। তারল্য প্রবণতা, রাইট, আমার এখনের টাকাটাকে আমি বেশি প্রায়োরিটি দিব। আগামী কালকের 100 টাকার চাইতে আমি আজকে প্রায়োরিটি দিব, কারণ আমার এখন টাকা দরকার। মানুষের হাতে টাকা থাকলে মানুষের ভাবটাই থাকে অন্যরকম, বুঝছো? সো মানুষ তারল্যকে বেশি গুরুত্ব দেয়। ভোগ প্রবণতা, রাইট, আমি আগামী বছর পরে যদি 1000 টাকা পাই আর যদি এখন 1000 টাকা পাই, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এখন 1000 টাকা হলে আমি যে কিনতে পারবো, যে জিনিস কিনতে পারবো, আগামী 1 বছর পরে 1000 টাকাতে আমি সেম জিনিস কিনতে পারবো না। সো আমি এখন ভোগ করতে চাই দেখে মানুষের ভোগের ইন্টেনশনটা রাইট নাও, এজন্য এটা হবে না। অ্যান্সার হবে অর্থের পরিমাণ। এই অর্থের পরিমাণের সাথে অর্থের সময় মূল্যের মানে কোনো সম্পর্ক নাই। প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, এটা 1 লাখ টাকা হলেও যা, 1 কোটি টাকা হলেও যা, 1000 টাকা হলেও তা। ফাইন। এবার নেক্সট হচ্ছে নিচের কোনটি মুদ্রা বাজারের উপাদান। এটা আসলে হলো তোমার চ্যাপ্টার 2 থেকে, ফাইন্যান্সের চ্যাপ্টার 2 থেকে। মুদ্রা বাজার কি? স্টক মানে শেয়ার, এটা মূলধন বাজারের উপাদান। বন্ড, এটা হচ্ছে মূলধন বাজারের উপাদান, কারণ এগুলো সব দীর্ঘমেয়াদী। ট্রেজারি বিল হচ্ছে স্বল্প মেয়াদী। তো স্বল্প মেয়াদী যে উপাদানগুলা, সেগুলাই হচ্ছে তোমার মুদ্রা বাজার, মানি মার্কেটের উপাদান। তারপর ফিক্সড অ্যাসেট, এটা তো দীর্ঘমেয়াদী, অনেক বড় সময়ের জন্য, মোর দেন 1 ইয়ার। সো এখানে অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার। ট্রেজারি বিল হচ্ছে একটা স্বল্প মেয়াদী সিকিউরিটিস। পরেরটা, বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস ওরা হচ্ছে মানুষের কাছ থেকে যে আমানত গ্রহণ করে, সে আমানতগুলো লোন দেয়, ঋণ দেয়। সেই ঋণ যে দেয়, সে ঋণ থেকে একটা সুদ কালেকশন করে। এই সুদটাই হচ্ছে ওর আয়ের প্রধান উৎস। এটার মতো আর কোনো আয়ের সোর্স ওর নাই। সর্বোচ্চ পরিমাণ আয় করে এই সোর্সটা থেকে। সো ঋণ থেকে যে সুদ পায়, সেটাই হচ্ছে ওর আয়ের প্রধান উৎস। ফি ও কমিশন পায়, ওকে, বাট এটা প্রাইম সোর্স না, এগুলো তো কোনো সোর্সই না। এবার আসো, এটা আসছে কোন জায়গা থেকে? ব্যাংকিং এর চ্যাপ্টার 3 থেকে। ব্যাংক রেট মানে কি? ব্যাংক হার, তাই তো? ব্যাংক হার মানে কি? ব্যাংক হার হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের থেকে যে সুদের হারে লোন নেয়, সেটাকে বলা হয় ব্যাংক রেট। সো আমার এখন টাকা নাই, আমার যদি লোন নিতে হয়, সে লোনের পার্সেন্টেজটা যদি বেশি হয়ে যায়, আমি লোন নিতে পারবো না। বাণিজ্যিক ব্যাংকগুলো লোন নিতে পারবে না যদি ব্যাংকের রেটটা বাড়ায় দেয়। ব্যাংকের রেটটা যদি বাড়ায় দেয়, বাণিজ্যিক ব্যাংকগুলো লোন পাবে না। আর বাণিজ্যিক ব্যাংকগুলো লোন না পাওয়া মানে ওরা আমাদের মতো যে কাস্টমারদেরকে লোন দিতে পারবে না, বাজারে মানি সাপ্লাই কমে যাবে। সো বাজারে যে টাকাগুলো আছে, সেগুলোর ডিমান্ড অনেক বেশি বেড়ে যাবে। মানুষ মানে বেশি পার্সেন্টেজ দিয়ে, বেশি ইন্টারেস্ট রেট দিয়ে হচ্ছে ওই লোন নিতে হবে, কারণ ব্যাংক রেট বেড়ে গেছে। এটার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে টাকা নাই, যা টাকা আছে সেগুলো চড়া সুদে লোন দিবে। সো এখানে কি আছে? অর্থ সরবরাহ বৃদ্ধি পায় না, অর্থ সরবরাহ হ্রাস পায়। ঋণ গ্রহণ ব্যয় বেড়ে যায়, রাইট। তুমি যখন ওই টাইমটাতে ব্যাংকের থেকে লোন নিতে গেলে, তোমার ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, বেশি হবে। বিনিয়োগ বৃদ্ধি পায় না, মানুষের হাতে টাকাই নাই, ও বিনিয়োগ করবে কই থেকে? মূল্যস্ফীতি বৃদ্ধি পায়। মূল্যস্ফীতি মানে কি? টাকা অ্যাভেলেবল হয়ে যাওয়া, বেশি টাকা হয়ে যাওয়া মানুষের কাছে। ব্যাংক রেট বাড়ছে মানে তো মানুষের হাতে টাকাই নাই। সো এটা হবে বি নাম্বার অফ অ্যান্সার। সো এটা আসছে কোন জায়গা থেকে? এটা আসছে হলো চ্যাপ্টার 2 থেকে, ব্যাংকিং এর চ্যাপ্টার 2 থেকে। 2 মানে কি? 2 মানে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ন্ত্রণের যে পদ্ধতি। ওকে, এই ছিল আমাদের ব্যাংকিং এর। আমি মনে হয় সবগুলো দিছি না? 1টা 2টা 3টা, তারপর হচ্ছে 4টা 5টা, তারপর হচ্ছে 6টা 7টা 8টা 9টা 10 11। ফাইন, সবগুলো দিছি ভাই। 1 মিনিট, ওকে, অ্যাকাউন্টিং এ নাকি 2টা মিস হয়েছিল আর কি, দেওয়া হয় নাই। আমি একটু দেখি সে কোন 2টা। সো আমাদের ফাইন্যান্স ডান। অ্যাকাউন্টিং এ কোন 2টা যে দেওয়া হয় নাই, এটা দেখার সুযোগ ওটা দেনাদার পাওনাদার হবে কি? কেউ বলতেছে নাকি? এই যে এটা মনে হয় দেওয়া হয় না। ওকে, এটা আমি পড়াইতে মনে হয় অনেকবার, 10 বার, মিনিমাম 10 বার পড়াইছি এটা। মূল্য বৃদ্ধির সময়কালে যখন মূল্যস্ফীতি হয়, মুদ্রাস্ফীতি যখন হয়, মূল্যস্ফীতি মানে দাম বেড়ে যাওয়া,
কোন মজুদ পণ্যের মূল্যায়ন পদ্ধতিতে সর্বনিম্ন আয়কর সৃষ্টি করে? সর্বনিম্ন আয়কর সৃষ্টি করে কোনটা জানো? মূল্য বৃদ্ধি পাওয়া মানে লাফানো, আর লাফাইলে হচ্ছে লিফু। এটা আমি তোমাদেরকে টেকনিক্যালি বলছিলাম যে লিফু পদ্ধতি হচ্ছে এখানে সবচাইতে কম আয়কর সৃষ্টি করে, এজন্য মূল্যস্ফীতির সময় এটা সবচাইতে গ্রহণযোগ্য। ফাইন, এবার হচ্ছে নেক্সট, নিচের কোন হিসাবটি কখনো সমাপন পরবর্তী রেওয়া মিলে প্রদর্শিত হবে না? সমাপন পরবর্তী রেওয়া মিলে প্রদর্শিত হয় না কোনগুলো? যেগুলো অস্থায়ী হিসাব, নামিক হিসাব, যেগুলো এগুলো বন্ধ হয়ে যায় সমাপনী জাবেদা দাখিলার মাধ্যমে। সো এই সমাপনী দাখিলা দেওয়ার পরের যে রেওয়া মিলটা করা হয় সেটাতে কোনো অস্থায়ী হিসাব থাকবে না, কোনো নামিক হিসাব থাকবে না। সো লেটস সি, প্রদর্শিত হবে না, কোনটা হবে না? প্রদেয় লভ্যাংশ থাকবে, কারণ এটা একটা দায়। পুঞ্জীভূত অবশ্যই এটা একটা দীর্ঘমেয়াদী জিনিস, এটাও থাকবে। বিপরীত আয়, এটা অনুপার্জিত আয়, একটা দায়। বাট আয়কর খরচ এটা থাকবে না, কারণ এটা হচ্ছে মুনাফা জাতীয় একটা ব্যয়। সো মুনাফা জাতীয় ব্যয়ের কারণে যেহেতু এটা মুনাফা জাতীয় ব্যয়, এটা বছর শেষে বন্ধ করে দিতে হবে সমাপনী দাখিলার মাধ্যমে। আর সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেওয়ার পরে যে রেওয়া মিলটা তৈরি করব সেখানে আর এটার কোনো অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে এটা, এটা এবং এটা। আই বিলিভ আর নাই। ওকে, ডান, বাই, থ্যাংক ইউ। তো তোমাদের এখন হচ্ছে মার্কেটিং এর সলিউশন নিয়ে আসতেছে তোমাদের মুশফিক ভাইয়া তোমাদের অ্যান্সার দিবে। সো তোমাদের যাদের মার্কেটিং তারা একটু দেখতে থাকো আর কি। হ্যাঁ, ওকে। পেনটা কই? মার্কেটিং কি বের করা আছে এখানে? মার্কেটিং একটু দেখো তো মার্কেটিংটা কোন জায়গায়? এটার সাথেই কি? হ্যাঁ, এখানে যেগুলো খালি ওগুলো দেখেন, নিচে একটা ওগুলো এখান থেকে দেখেন, যেগুলোতে দাগ পড়ে নাই ওগুলো দেখেন, দাঁড়া দেখুন। আর একটু নিচেই মনে হয় ফ্রেশ 49। এখান থেকে শুরু। ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে। আসসালামু আলাইকুম। সর্বশেষ সাবজেক্ট উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন, মার্কেটিংয়ের সলভটা আমি দিচ্ছি। আপনারা দেখুন, একটু মিলিয়ে নেন আপনাদের পরীক্ষার সাথে আপনাদের প্রশ্নগুলো মিলেছে কিনা। হ্যাঁ, আচ্ছা দেখুন, আমরা ওকে ফাইন। হ্যাঁ, প্রশ্নে আছে যে মূলধন গঠনের শেষ পর্যায় কোনটি? এটা উৎপাদন ব্যবস্থাপনা থেকে প্রশ্ন ছিল। দেখুন, আমরা জানি যে এটা এটা আমার কাছে দেখে খুব মজা লাগছে প্রশ্ন দেখে, এ কারণে যে প্রথম ধাপ আয়, দ্বিতীয় ধাপ সঞ্চয়, তৃতীয় ধাপ সঞ্চয় সংগ্রহ, চতুর্থ ধাপ বিনিয়োগ। হ্যাঁ, স্যাররা কিন্তু একদম সিরিয়ালি দিয়েছে, বুঝতে পেরেছেন? সো আলটিমেটলি আপনার অ্যান্সার হবে কি? বিনিয়োগ। মূলধন গঠনের সর্বশেষ ধাপ হচ্ছে বিনিয়োগ। মানে মজার একটা সিকোয়েন্স দেখছেন, এতে প্রথম ধাপ, বিতে দ্বিতীয় ধাপ, তিতে তৃতীয় ধাপ, আর ডিতে হচ্ছে চতুর্থ ধাপ। ওকে, আচ্ছা ফাইন। এরপর আসুন নেক্সট কোশ্চেন। বাজারজাতকরণ গ্রাহকদের জন্য কি সৃষ্টি করে? এটা বিগত বছরের প্রশ্ন ছিল, ইনফ্যাক্ট গত বছরের রিটার্নেও আসছে। বাজারজাতকরণ গ্রাহকদের জন্য কি সৃষ্টি করে? ভ্যালু সৃষ্টি করে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। উৎপাদন ব্যবস্থাপনায় লে আউট শব্দটি দেয়া কি বোঝায়? লে আউট এটা মূলত একটা ইংরেজি শব্দ। আমরা লে আউট মানে বলতে কি বুঝি? লে আউট বলতে বুঝি হচ্ছে সাজানো বা বিন্যাস, তাই না? আচ্ছা, তো লেআউট মানে হচ্ছে সাজানো বা বিন্যাস। দেখুন আলটিমেটলি এই যে এখানে আমার পণ্যের মূল্য নির্ধারণ, বিপণন কৌশল, গুণগত মান নিয়ন্ত্রণ, এগুলো আসলে আমার সাজানো বা বিন্যাসের সাথে কোনোভাবেই কানেক্টেড না। আমার কানেক্টেড হচ্ছে যন্ত্রপাতির অবস্থান নির্ধারণ, মানে যন্ত্রপাতির অবস্থানটা কোথায় হবে, কিভাবে সাজাবো সেটাকে বলা হয়েছে। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। ওকে, আচ্ছা। এরপরে বলা হচ্ছে নিচের কোনটি বাজারজাতকরণের গবেষণার ধাপ নয়? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্লাসেই দেয়া ছিল যে গবেষণার জন্য আমরা কি করতাম। আমাদের প্রথম ধাপ কি ছিল? সমস্যা চিহ্নিতকরণ, দেন ছিল তথ্য সংগ্রহ, দেন ছিল তথ্য বিশ্লেষণ। ইনফ্যাক্ট এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের হচ্ছে গবেষণার ধাপ। কিন্তু যেটা ক্রেতার চাহিদা বিশ্লেষণ এইটা আসলে ধাপের ভিতরে পড়ে না। অ্যান্ড দ্যাটস ওয়াই আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। ওকে, আচ্ছা ফাইন। দেন হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা লিড টাইম, এটা আসলে ফিনান্সেরও কনসেপ্ট, স্বল্পমেয়াদী অর্থায়নে ছিল লিড টাইম। হ্যাঁ, লিড টাইম বলতে কি বোঝো? দেখো,
এখানে লিড টাইম বলতে বোঝানো হচ্ছে যদি একদম মানে এটা আমাদের জ্ঞানমূলকেও আসে, হ্যাঁ, এইচএসসি জ্ঞানমূলকে তোমরা নিশ্চয়ই পড়ছো যে কি বলছে যে কাঁচামাল সংগ্রহ থেকে চূড়ান্ত ব্যয় সরবরাহ পর্যন্ত যে সময়টা নেওয়া হয় তার নাম হচ্ছে লিড টাইম। ওকে, সো এটা নিয়ে আমি এক্সপ্লেন করার আসলে কিছু নাই, এটা আমাদের মেমোরাইজিং একটা কোশ্চেন। দেন যদি আমরা দেখি কাইজেন, রাইট, এইটা নতুন একটা টপিক ছিল সত্যি কথা বলতে, এটা আমাদের পড়ার ভেতরে ছিল না, টু বি ফ্র্যাঙ্ক, এটা আমাদের স্বীকার করতেই হবে। উৎপাদন ব্যবস্থাপনার নতুন একটা টপিক থেকে প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি কাইজেন। ওকে, প্রথমত কাইজেন দেখলে মনে হয় কি এটা একটা ইংরেজি শব্দ, এটা আসলে ইংরেজি শব্দ না, এটা হচ্ছে একটা জাপানি শব্দ। সো অত বেশি এখন বললে তোমাদের খারাপ লাগবে, মনে হয় তোমাদের পড়াচ্ছি, আসলে বিষয়টা এরকম না। কাইজেন হচ্ছে জাপানি শব্দ। কাইজেনের ইংরেজি হচ্ছে গ্র্যাজুয়ালি ইনক্রিজ, ঠিক আছে, ক্রমাগতভাবে নিজেকে আপডেট করা, উন্নত করা। সো এখানে অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বার, ক্রমাগত উন্নতি। ওকে, আচ্ছা ফাইন। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, বলছে কোন ধরনের বিজ্ঞাপনের লক্ষ্য গ্রাহকদের এক ব্র্যান্ড থেকে অন্য ব্র্যান্ডে যেতে উৎসাহিত করে? সো আমরা যখন একটা পণ্যের সাথে আরেকটা পণ্যের তুলনা করি, একটা ব্র্যান্ডের সাথে আরেকটা ব্র্যান্ডের তুলনা করি, তখনই আমরা ব্র্যান্ডটা সুইচ করি, রাইট? সো এখানে আমাদের অ্যান্সার কি হবে? তুলনামূলক বিজ্ঞাপন, তুলনামূলক বিজ্ঞাপন। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন। শেষ করে যাও, 1 মিনিট লাগবে, ক্লোজিং দিয়ে দাও। এরপরে বলা হচ্ছে বাজারজাতকরণের কোন কাজটি তৃতীয় পক্ষ দ্বারা করা হয়? তৃতীয় পক্ষ অর্থাৎ এইটার সাথে আমার উৎপাদক বা পাইকার বা খুচরাও কানেক্টেড না, বা আমি ক্রেতা বা ভোক্তাও কানেক্টেড না, তার মানে কানেক্টেডকে তৃতীয় একটা পক্ষ। আমরা ক্লাসে শিখেছিলাম যে নন পেইড মাধ্যম কি? প্রচার। নন পেইড মাধ্যম হচ্ছে প্রচার, বুঝতে পেরেছো? সো আলটিমেটলি প্রচারটা করে কারা? যারা হচ্ছে মানে বিনা অর্থে একটা পণ্য সম্পর্কে বেনিফিটেড হলেই না তার গুণগান করে, তাই না? সেটা হচ্ছে প্রচার। ওকে, দেন নিচের কোনটি জাতীয় আয়ের পরিমাপক? এটা আমাদের উৎপাদন থেকে প্রশ্ন ছিল। সো আয়ের জন্য ফার্স্ট অফ অল আমাকে উৎপাদন করতে হয়, দেন হচ্ছে ওখান থেকে হচ্ছে আয় আসে, দেন হচ্ছে বিনিয়োগ সঞ্চয়, এই কনসেপ্টগুলো আসে, তাই না? সো জাতীয় আয়ের পরিমাপক মূলত এটা কি দিয়ে শুরু হয়? মূলত এটা হচ্ছে উৎপাদন থেকে এই কনসেপ্টটা সৃষ্টি হয়। সো অ্যান্সার হচ্ছে উৎপাদন। ওকে, আচ্ছা কমেন্টে কি আসে? ফাইন। দেন বলা হচ্ছে কোন পর্যায়ে বিক্রি সর্বোচ্চ থাকে? এটা বিগত বছরের প্রশ্ন ছিল, হ্যাঁ, বিক্রি সর্বোচ্চ। জাস্ট কোশ্চেনটা একটু ঘুরায় দিছে, সেটা কি আমরা জানি? এটা হচ্ছে কি পর্যায়? পূর্ণতা, তাই না? ওই পূর্ণতাকেই তারা বলছে হচ্ছে পরিপক্কতা। ওকে, পরিপক্কতা পর্যায়ে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে কার্যক্রমের ধারাবাহিকতা নির্ধারণ করাকে কি বলা হয়? ধারাবাহিকতা নির্ধারণকে বলা হয় হচ্ছে রাউটিং। এটা একটা নতুন কনসেপ্ট ছিল, হ্যাঁ, এটা আমাদের হচ্ছে পড়ার একটু বাহিরে ছিল বলতে হবে, রাউটিং, ঠিক আছে? কার্যক্রমের ধারাবাহিকতা নির্ণয়ের প্রক্রিয়াকে বলা হচ্ছে রাউটিং। আর নিচের কোনটি ব্যষ্টিক বাজাতকরণ পরিবেশের উপাদান? আমার যথেষ্ট মনে আছে, এই ক্লাসটা আমি সরাসরি আপনাদের করিয়েছিলাম। সো সেখানে আমি ক্লাসে পড়িয়ে দিয়েছিলাম যে ব্যষ্টিক, ব্যষ্টিক মানে কি? বাহ্যিক। আসলে আমি এভাবেই শেখাইনি। ব্যষ্টিক মানে আমরা বুঝলাম হচ্ছে কি, ব্যষ্টিক মানে হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য, আর সামষ্টিক হচ্ছে নিয়ন্ত্রণ অযোগ্য, তাই না? সো দেখুন, আমরা আসলে একটা দেশের রাজনৈতিক অবস্থা বা হচ্ছে সরকারের কাঠামো বা হচ্ছে প্রযুক্তি, এগুলোকে আমরা আসলে কন্ট্রোল করতে পারি না, ঠিক আছে? কন্ট্রোল করতে পারি কাকে? ক্রেতাকে। সো ক্রেতা হচ্ছে কি উপাদান? বাহ্যিক উপাদান। ওকে, সো এই ছিল হচ্ছে আপনাদের সাথে আমাদের মার্কেটিংয়ের সলিউশন। আপনাদের প্রিয় বুলুল ভাই আসতেছে আপনাদের সাথে ক্লোজিং কথাবার্তা বলার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলবো যাও। ও মুশফিক ভাইয়ের দুর্দান্ত মার্কেটিংয়ের মাধ্যমে আমাদের কিন্তু আজকে এই সলিউশন ক্লাস শেষ হচ্ছে। সো তোমাদের আশা করি তোমাদের আশানুরূপ তোমাদের রেজাল্ট আসছে, বা তোমরা ইনশাল্লাহ ভালো পরীক্ষা দিছো। ভাইয়া পরীক্ষা যাই দিছো সেটা নিয়ে এখন আর মাথা ঘামানোর কোনো অবকাশ নাই। সো তোমাকে এখন যেটা করতে হবে, তোমার 1-2 দিন ব্রেক নিবা। ব্রেক নিয়ে তুমি তোমার পরবর্তী জগন্নাথ, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, রাজশাহী, চট্টগ্রাম এগুলোর জন্য তোমরা প্রিপারেশন নিতে থাকবা। সো এর জন্য তোমাদের যাবতীয় যত হেল্প লাগে আমরা এসিপি তোমাদের সাথে আছি। যে কোনো দরকারে যে কোনো মেসেজ আমাদের দিতে পারো, এবং তোমাদের কিছু ক্লাস হবে এক্সট্রা, আমাদের ম্যাথ, অ্যানালিটিক্যাল, জিকে সহ অনেক কিছু। এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করবো পার্সোনালি যে আমাদের অ্যাকাউন্টিং একটা করে ক্লাস দিতে প্রতি সপ্তাহে, তাতে তোমাদের অ্যাকাউন্টিংয়েও কাভারটা হয়ে যায়। আর যাদের সাথে আজকে দেখা হয়েছে, তোমাদের ভালোবাসায় আমি কঠিনভাবে সিক্ত।
যাদের সাথে দেখা হয় নাই, সো ইনশাল্লাহ বেটার ফর নেক্সট টাইম জগন্নাথ বা জাহাঙ্গীরনগর ইনশাল্লাহ হয়তো আসবো, দেখা হয়ে যাবে তোমাদের সাথে। তারা পর্যন্ত সবাই ভালো থাকো ভাইয়া, সুস্থ থাকো। যে কোনো দরকার ভাইয়া আমাদেরকে জানাবে, আমরা একটা পুরো পরিবারের মতো দিন শেষে আমরাই তোমাদের পাশে থাকবো, ভালো হোক কিংবা খারাপ হোক। পরিবাররাই তো দিন শেষে সুখ দুঃখের সময় থাকে। যে কোনো সময় উই ডোন্ট জাজ ইউ, যে কোনো সময় তোমার যে কোনো প্রয়োজনে আমাদেরকে মেসেজ দিতে পারবা, রিচ আউট করতে পারবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে তুমি নাসরিন প্যারা নাই, তুমি লাইফটা শেষ হওয়ার পর তুমি লাইফটা টেনে দেখতে পারবা, কোনো ইস্যু নাই। ঠিক আছে, সো সবাইকে দোয়া এবং ভালোবাসা, ফিয়ামানিল্লাহ ভাইয়া, আসসালামু আলাইকুম।